থাকতে পারে, কিন্তু আমরা কেউ তা জানি না। সুতরাং আমাদের পক্ষেও গুপ্ত অর্থ থাকা না থাকা দুই সমান। হঠাৎ সুন্দরবাবু আঁতকে বলে উঠলেন, মানিক, মানিক, কে যেন এখানে চাপা হাসি হাসছে। কই কই? ও, আপনারা সবাই চলে এসেছেন। নমস্কার, আমি হলাম ইন্সপেক্টর সুন্দরবাবু। বড় মুশকিলে পড়া গেল মশাই। কি করি বলুন তো? হ্যাঁ, কিসের মুশকিল তা জানেন না? আরে আমাদের জয়ন্ত। আচ্ছা, তাহলে প্রথম থেকে একটু মনে করিয়ে দিই, শুনুন। আমাদের দুই বন্ধু জয়ন্ত ও মানিক কয়েকদিন আগে এক বৃষ্টির রাতে বিখ্যাত প্রত্নতাত্ত্বিক অমলচন্দ্র সেনকে একদল দুষ্কৃতীদের হাত থেকে বাঁচায়। সেখানে তারা জানতে পারে ক্যাম্বোডিয়ার ওঙ্কারধামের এক আশ্চর্য গুপ্তধনের কথা, পদ্মরাগ বুদ্ধ। সেই পদ্মরাগ বুদ্ধ যে আসলে কি তা আমরা এখনো জানি না। তবে এক সন্ন্যাসী অমলবাবুকে বলেছিলেন এ নাকি এমন এক দুর্লভ সম্পদ যার জন্য পৃথিবীর যে কোনো সম্রাট লালায়িত হতে পারেন। সেই কথা শুনে জয়ন্ত, মানিক, অমলবাবু ও আমি আপনাদের সুন্দরবাবু বাক্সপ্যাটরা নিয়ে বেরিয়ে পড়লাম ওঙ্কারধামের উদ্দেশ্যে। সে কি বিচিত্র অভিজ্ঞতা মশাই! যা হোক, এখানে এসে তো বড় এক বেয়ারা বিপদে ফেসে গেলুম মশাই। আরে আমাদের জয়ন্ত, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স দেখে যা মনে হচ্ছে আমাদের প্রিয় বন্ধু জয়ন্ত বোধহয় এই বিদেশ বিভুঁয়ে এসে শেষে বিদেশি শত্রুদের হাতেই মারা পড়ল। এখন যে আমরা কি করব জানি না। জয়ন্তর খনিদের উপযুক্ত সাজা দিতে হবে। পারলে পদ্মরাগ বুদ্ধ, যার জন্য এত কাণ্ড, তাকে উদ্ধার করতে হবে। কিন্তু জয়ন্তকে ছাড়া কি আমরা এত কিছু করতে পারবো? কি জানি। যাগ্গে, এসে যখন পড়েছেন তখন চলুন আমাদের এই অ্যাডভেঞ্চারের শেষ অংশের প্রত্যক্ষদর্শী সাক্ষী হন আপনারা নিজেরাই। আর হ্যাঁ, কথামানবী কুমারহট্টের বিশেষ নিবেদন গপ্প.বেশিকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অভিযানকে সবার কাছে তুলে ধরার জন্য। তাহলে চলুন বাকিটা শোনা যাক। আরও অনেক ডাকাডাকির পরেও জয়ন্তের সারা শব্দ পাওয়া গেল না। ততক্ষণে গোলমাল শুনে অমলবাবুর দারোয়ান হাতি সিং ও দলের অন্যান্য চাকর বাকররাও এসে পড়েছে। সন্ধ্যার আবির্ভাবে অন্ধকার সেখানে গাঢ় হতে পারলে না, কারণ কয়েকটা পেট্রোলের লণ্ঠনের প্রখর আলোয় চারিদিক সমুজ্জ্বল হয়ে উঠল। কিন্তু বন জঙ্গল ঠেঙিয়েও শত্রু বা মিত্র জনপ্রাণীর সঙ্গেও সাক্ষাৎ হলো না। সুন্দরবাবু হতাশভাবে কাঁচুমাচু মুখে বললেন, হয় হয়, মগের মুল্লুকে এসে জয়ন্ত শেষটা প্রাণ হারালো। মানিক মাথা নেড়ে বললে, আমার বন্ধু এত সহজে কাবু হবার ছেলে নয়। জয়ন্ত হয়তো এখনই ফিরে আসবে। অমলবাবু বললেন, আমার তা মনে হয় না। দুবার বন্দুকের আওয়াজ হলো কেন? ওখানে মাটি রক্তে ভিজে কেন? ওখানে জয়ন্তের টুপিটা গড়াগড়ি খাচ্ছে কেন? দেখা যাক জয়ন্তের পদ্ধতিতেই কোনো রহস্য আবিষ্কার করা যায় কিনা। যেখানে টুপিটা পড়েছিল সেইখানে গিয়ে সে আগে টুপিটা তুলে নিলে। পরীক্ষা করতে গিয়ে প্রথমেই সভয়ে দেখলে টুপির দুদিকে দুটো ফুটো। বন্দুকের গুলি একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে গিয়েছে এবং টুপির ভিতরেও রক্তের দাগ। সেখানকার মাটির উপরেও রক্তের দাগ দেখা গেল। মানিক নিরাশ কণ্ঠে বললে, আর কিছু পরীক্ষা করা মিথ্যা। জয়ন্তের মাথায় লেগেছে শত্রুর গুলি। তাহলে জয়ন্তবাবু কি গুলি খেয়ে পালিয়ে গিয়েছেন? জয়ন্তর মতন সাহসী লোক খুব কম দেখা যায়। সে পালাবে বলে মনে হয় না। 10 জন সশস্ত্র লোক একজনকে যখন হঠাৎ আক্রমণ করে তখন যে পালাতে রাজি হয় না তাকে সাহসী না বলে, নির্বোধ আর গোয়ার। জয়ন্তবাবু নিশ্চয়ই এ শ্রেণীর লোক নন। সে কথা সত্যি, কিন্তু তাহলেও এতক্ষণে সে ফিরে আসতো। এখানে জয়ন্তবাবুও নেই, শত্রুরাও নেই। যদি তারা তার পিছনে পিছনে ছুটে থাকে? অসম্ভব নয়, কিন্তু জয়ন্তকে ধরেও শত্রুরা বিশেষ সুবিধা করে উঠতে পারবে না, কারণ সেই সোনার চাকতিখানা তার কাছে আছে বটে, কিন্তু চাবিকাঠি আছে আমার কাছে। জয়ন্তর পরামর্শেই এই ব্যবস্থা হয়েছে। একজন ধরা পড়লে একসঙ্গে দুটো জিনিস চুরি যাবে না। এখানে রয়েছে জয়ন্তের রক্তমাখা টুপি, মাটির উপরেও রক্তের দাগ, কিন্তু ওখানে অত দূরেও
মাটির উপরে রক্তের ঢেউ বইছে। আমার কি ভয় হচ্ছে জানো মানিক? কি ভয় হচ্ছে? আমরা দুবার বন্দুকের আওয়াজ শুনেছি। ধরো জয়ন্ত জানতে পারবার আগেই শত্রুর প্রথম গুলিতে আহত হয়ে এইখানে পড়ে যায়, আর তার টুপিটা যায় মাথা থেকে খুলে। কিন্তু আহত হয়েও সে তাড়াতাড়ি আবার উঠে ওই দিক দিয়ে পালাবার চেষ্টা করে, তাই এখানে রক্তের দাগ এত কম। সে যখন ওইখানে গিয়ে পৌঁছেছে তখন শত্রুদের দ্বিতীয় গুলি আবার তাকে মাটির উপরে পেড়ে ফেলে, আর তার রক্তের ধারায় মাটি যায় ভিজে। তারপর হয় সে অজ্ঞান হয়ে গেছে, নয় ভগবান না করুন মারা পড়েছে। কারুর দেহ থেকে অত বেশি রক্ত বেরুলে তার পক্ষে বাঁচা অসম্ভব। দীর্ঘকাল পুলিশে কাজ করে এই অভিজ্ঞতা আমার হয়েছে। মানে খুব সম্ভব আমাদের বন্ধু আর বেঁচে নেই। গভীর দুঃখে সুন্দরবাবু দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখ দুটি ছলছল করতে লাগলো। অমলবাবু আকুল কণ্ঠে বললেন, কিন্তু জয়ন্তবাবুর দেহটা গেল কোথায়? নিজেদের বিরুদ্ধে প্রমাণ লুকোবার জন্যে শত্রুরা জয়ন্তের দেহ সরিয়ে ফেলেছে। ওঙ্কারধামের মন্দির চূড়াকে তখন রহস্যময় আকাশের বিরাট পটে কালি দিয়ে আঁকা ছবির মতন দেখাচ্ছে, এবং জঙ্গলের বোবা অন্ধকারের মুখে ভাষা দিয়ে ধীরে ধীরে জেগে উঠেছে নৈশজীবদের নানা রকম কলরব। গাছে গাছে পাতায় পাতায় বাতাসের নিঃশ্বাস উচ্ছ্বাস। মানিক খানিকক্ষণ স্তব্ধ মূর্তির মতো বসে থেকে হঠাৎ পাগলের মতো চিৎকার করে উঠল, প্রতিশোধ, প্রতিশোধ, আমি প্রতিশোধ চাই। আমারও ওই কথা। এখন আর পদ্মরাগ বুদ্ধের খোঁজ নয়, আগে খুঁজে বার করতে হবে জয়ন্তর হত্যাকারীদের। কিন্তু কোথায় তারা? অমলবাবু, যে ভাঙা মন্দিরের ভিতর থেকে আপনি বুদ্ধ মূর্তিটা এনেছিলেন, সেখানে যাওয়ার পথ আপনার মনে আছে তো? নিশ্চয়ই আছে। তাহলে তল্পিতল্পা গুছিয়ে নিয়ে এখনই চলুন সেই দিকে। তবে কি এখন হত্যাকারীদের সন্ধান করা হবে না? অমলবাবু, হত্যাকারীরা যদিও চাবিটা পায়নি, কিন্তু চাকতির নকশা তো পেয়েছে। তারা এখন সেই মন্দিরের দিকেই যাবে। ওই দিকে গেলেই তাদের খোঁজ পাবো আমরা। কিন্তু আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন চ্যান আর ইনকে তো সঙ্গে নিয়ে যায়নি। মন্দিরে যাবার পথ তো তাদের জানার কথা না। এটা আপনার ভুল বিশ্বাস। পদ্মরাগ বুদ্ধের কথা আর মন্দিরের পথ হয়তো তারা আপনার আগে থাকতেই জানতো না কেবল পদ্মরাগ বুদ্ধের ঠিকানা। চাকরির নকশা পেয়ে তারা এখন সদল বলে সেই দিকেই ছুটে চলেছে। মানিকের কথাই যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে। চলো চলো, আর দেরি করা উচিত নয়। যত দেরি করব শত্রুরা ততই এগিয়ে যাবে। আগে প্রতিহিংসা, তারপর শোক দুঃখের কথা। তাড়াতাড়ি পেটে ছাইভস্য কিছু পুড়ে আমাদের এখনই যাত্রা করতে হবে। সবাই যখন শত্রুদের সন্ধানে যাত্রা শুরু করলে, আকাশে তখন অপরিপূর্ণ চাঁদ জেগে চারিদিকে যেন ছায়ামাখা আলো ছড়িয়ে দিচ্ছে। ডাকবাংলোর ছাদে একটা পেঁচা বসেছিল। হঠাৎ এতগুলো লোক দেখে ভয় চেঁচা করে চেঁচিয়ে শূন্যে ঝটপট ডানা বাজিয়ে উড়ে পালালো। সুন্দরবাবু বললেন, পথে পা বাড়াতে না বাড়াতেই পেঁচার ডাক, দুগ্গা দুগ্গা। মানিক দুঃখিত স্বরে বললে, জয়ন্তকে যখন হারিয়েছি, তুচ্ছ পেঁচার ডাকে আমাদের আর কি অনিষ্ট হবে সুন্দরবাবু? যা বলেছ মানিক। জয়ন্ত যে আমাদের কতখানি ছিল এখন সেটা বুঝতে পারছি। আজ আমরা তাকে হারিয়ে চলেছি যেন নাবিকহীন জাহাজের মতো। কপালে এও ছিল। এবারে আর ঝাপসা আকাশপটে নয়, চাঁদের ছটা পিছনে রেখে ওঙ্কারধামের পঞ্চচূড়া অন্ধকারে গড়া পঞ্চস্তম্ভের মতো মহাশূন্যের বুক বিদীর্ণ করছে। এখন তাকে কি অবাস্তবই না দেখাচ্ছে। অতীতের একটা বিলুপ্ত জাতির সমস্ত সুখ দুঃখ আশা নিরাশার সমাধা মন্দির এই ওঙ্কারধাম। তাই বিপুল ছায়ার তলায় লক্ষ লক্ষ মানুষের দেহ মৃত্তিকায় পরিণত হয়ে আজও বিদ্যমান রয়েছে। তারই উপর দিয়ে লণ্ঠনের আলোতে চলন্ত ও সুদীর্ঘ কৃষ্ণ ছায়ার সৃষ্টি করে হেঁটে যাচ্ছে আজ বিংশ শতাব্দীর কয়েকটি প্রাণ। একদিন
এইখান দিয়ে হেঁটে বা রথে বা গজপৃষ্ঠে বা অশ্বারোহণে বীর দর্পে ধনুক বর্ষা তরবারি হাতে করে দলে দলে হাজারে হাজারে এগিয়ে গিয়েছিল স্বাধীন ভারতের ছেলেরা। তাদের সঙ্গে তুলনা করলে তাদের স্বগোত্র এই লোকগুলিকে কত অসহায়, কত ক্ষুদ্র, কত তুচ্ছ বলেই না মনে হয়। দূর গ্রামে তাদের সব দামামা বাজছে এবং তাদের প্রতিধ্বনি ফিরে আসছে ওঙ্কারধামের গগনস্পর্শ শিখরে প্রতিহত হয়ে। সকলে তখন একটি পাথরে গড়া প্রকাণ্ড চত্বরের ভিতর দিয়ে অগ্রসর হচ্ছিল। অমলবাবু যেন আপন মনেই বললেন, রাজা ইন্দ্রবর্মনের পুত্র যশবর্মন ছিলেন একজন মহামানুষ। তার দেহ ছিল দানবের মতন প্রকাণ্ড। জনতার অনেক উচ্চে জেগে থাকত তার গর্বিত শির, আর তার বলবীর্যও ছিল অসাধারণ। তিনি নাকি নিরস্ত্র হয়েও খালি হাতে হস্তি আর ব্যাঘ্র সংহার করেছিলেন। তার কীর্তিও তেমনি অতুলনীয়। সিংহাসনে আরোহণ করে মাত্র 11 বৎসরের ভিতরেই তিনি এখানকার বিরাট নগর সম্পূর্ণ করে ফেলেছিলেন। বর্তমান বৈজ্ঞানিক যুগেও যা অসম্ভব বলে মনে হয়। আমরা এখন সেখান দিয়ে যাচ্ছি। এখানে মহারাজ যশবর্মন যে বীরত্ব আর অসমসাহসিকতার পরিচয় দিয়েছিলেন তা অমানসিক বললেও চলে। ওঙ্কারধামের বয়স তখনও 1 বৎসর পূর্ণ হয়নি। ভারতরাহ সমুদ্রী নামে এক রাজা বিদ্রোহী হয়ে হঠাৎ এক রাত্রে সসৈন্যে প্রাসাদ আক্রমণ করলেন। প্রাসাদের বাহিরে যেসব প্রহরী ছিল তারা সকলেই মারা পড়ল। বিদ্রোহীরা সিংহদ্বার দিয়ে ভিতরে ঢুকতে লাগলো পঙ্গপালের মতো দলে দলে। ভিতরের প্রহরীরা প্রাণ ভয় কে কোথায় সরে পড়ল তার কোনো সন্ধানই মিলল না। বিদ্রোহীদের জয়ধ্বনি শুনে মহারাজ যশবর্মনের ঘুম ভেঙে গেল। তিনি তাড়াতাড়ি উলঙ্গ তরবারি নিয়ে প্রাসাদে ঢোকবার সংকীর্ণ এক পথের উপরে এসে দাঁড়ালেন। তার পাশে রইল মাত্র 2 জন সাহসী যোদ্ধা। বিদ্রোহীরা দলে খুব পড়ু ছিল বটে, কিন্তু একসঙ্গে 2-3 জনের বেশি লোকের পক্ষে সেই সংকীর্ণ পথে প্রবেশ করা সম্ভব ছিল না। মহারাজ যশবর্মন বিপুল বপু নিয়ে সেই পথ জুড়ে দাঁড়িয়ে নিজের প্রাণ ও রাজ্য রক্ষার জন্যে উন্মত্তের মতো অসিচালনা করতে লাগলেন। বিদ্রোহীরা এগিয়ে আসছে আর গোড়াকাটা কলা গাছের মতো মাটির উপর লুটিয়ে পড়ছে। যশবর্মনের 2 সঙ্গী রাজার জন্যে প্রাণ দিলে, কিন্তু মহারাজের সতর্ক তরবারি এড়িয়ে তবু কেউ ভিতরে ঢুকতে পারলে না। বিদ্রোহীদের নেতা ভারত তখন মহাবিক্রমে যশবর্মনকে আক্রমণ করলেন। 2 বীরের মুক্ত তরবারি বারবার পরস্পরের আলিঙ্গনে ধরা পড়তে লাগল। যুদ্ধ যখন শেষ হলো তখন দেখা গেল বিদ্রোহী ভারতের মৃতদেহের উপরে সগর্বে দাঁড়িয়ে শূন্যে রক্তাক্ত তরবারিতে বিদ্যুৎ খেলিয়ে মহারাজ যশবর্মন সিংহনাদ করেছেন। বাকি বিদ্রোহীরা প্রাণ নিয়ে পালিয়ে গেল। হাতি সিং ও আর 4 জন অনুচর প্রত্যেকেই এই এক একটা পেট্রোলের লণ্ঠন নিয়ে অগ্রসর হচ্ছে এবং সেই প্রচণ্ড আলোর তীব্রতায় ভয় পেয়ে দূরে সরে সরে যাচ্ছে ছায়াময় অন্ধকার। সেই আলোতে কোথাও স্পষ্ট এবং কোথাও অস্পষ্টভাবে দেখা গেল বিরাট সব দানবের প্রস্তর মূর্তি বহুমুণ্ড সাপেদের ধরে পাশাপাশি বসে আছে। উপবিষ্ট অবস্থাতেই প্রত্যেক দানবের উচ্চতা 8 ফিটের কম হবে না। কোনো কোনো দানব শতাব্দী ধরে প্রকাণ্ড শিলাসর্পের গুরুভার আর বইতে না পেরে যেন শ্রান্ত হয়েই নিচের খালের ভিতরে গড়িয়ে পড়ে গেছে। আগে এমনি 540টি দানব এখানকার 5টি সিংহদ্বারের কাছে পাহারায় নিযুক্ত থাকত। এখানে কোথাও ক্ষুদ্রতা কি অপ্রাচুর্য নেই, যা দেখবে সবই বিরাট। ওঙ্কারধামের প্রধান মন্দিরের চূড়ার উচ্চতা হচ্ছে 250 ফুট, অর্থাৎ কলকাতার গড়ের মাঠের মনুমেন্টের চেয়েও তা 2 গুণ বেশি উঁচু। আর তার অন্য 4টি শিখরও বড় কম যায় না, কারণ তাদের প্রত্যেকের উচ্চতা হচ্ছে 150 ফুট করে। আর চারিদিক ঘিরে ওই যে খাল চলে গেছে, তাও চওড়ায় 230 ফুট। সর্পমূর্তি চোখে পড়ে চতুর্দিকেই। এর 2 কারণ থাকতে পারে। প্রথমত, সাপ হচ্ছে শিবের সবচেয়ে প্রিয় জীব, এবং ওঙ্কারধাম হচ্ছে আসলে শিবেরই লীলা নিকেতন। দ্বিতীয়ত, ওঙ্কারধামের প্রথম রাজা কুম্ভ বিবাহ করেছিলেন নাগরাজ্যের কন্যাকেই, এবং এ স্থানটা হচ্ছে নাগরাজ্যেরই অংশবিশেষ। যেখানেই ভারত শিল্পীর বাটালি পড়েছে সেখানেই জন্মলাভ করেছে অসংখ্য হাতির মূর্তি। এখানেও ঠিক তাই। সর্বত্রই এত হাতি যে দেখলে অবাক হতে হয়, এবং অধিকাংশ মূর্তি জীবন্ত হাতির মতো মস্ত বড়।
এমন বৃহৎ সব মূর্তি এত অজস্র পরিমাণে গড়তে যে কত যুগের দরকার হয়েছিল তা ভাবলেও অবাক হতে হয়। কিন্তু ভারতের শিল্পী হয়তো পরিশ্রম ও কালের হিসাব রাখতে জানত না। তাদের ধৈর্যের পরমায়ু ছিল অক্ষয়, যেন তারা জন্ম জন্মান্তর ধরে মূর্তি বা মন্দির গড়তেও নারাজ ছিলেন না, এবং কঠিন পাথর ছিল তাদের হাতে যেন নরম ভিজে বেলে মাটির মতো। তাদের হাতের মায়া ছোঁয়া পেলে পাথর পদ্মরাগ বুদ্ধ যেন বেঁকে নুয়ে দুমড়ে অতি সহজেই শিল্পীর ইচ্ছা মতো যে কোনো আকার ধারণ করতে বাধ্য হতো। এ বিষয়ে ভারত শিল্পের কাছে পৃথিবীর আর সব দেশের শিল্পই ম্লান হয়ে যাবে। দেয়ালের গায়ে গায়ে পাথরে খোদা কত ছবি বা আঁকা আছে, সেই ছবির পর ছবির সারি মাপলে নিশ্চয়ই 1 মাইলের কম হবে না। কোথাও মস্ত হস্তিরা ধেয়ে চলেছে, কোথাও দেবতা দানব মানবের জনতা, কোথাও রামায়ণের দৃশ্যের পর দৃশ্য, কোথাও গম্ভীর অরণ্যের মধ্যে বন্যজন্তুরা বিচরণ করছে, কোথাও সাগরে সামুদ্রিক জীবরা সাঁতার কাটছে, কোথাও রন্ধনশালায় রান্না হচ্ছে, বাজারে নানা জিনিসের বিকিকিনি চলছে, বাজিকররা হরেক রকম খেলা দেখাচ্ছে, এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা ঘোড়ায় চড়ে পোলের মতন কি এক খেলায় নিযুক্ত হয়ে আছেন। রাজা প্রজা, ব্রাহ্মণ পণ্ডিত, দেবদাসী রাজকুমারী, সুয়োরানী দুয়োরানী, সখীর দল, বাদী ও তীর্থযাত্রী, কিছুরই অভাব নেই। দ্বন্দ্বযুদ্ধ, স্থলযুদ্ধ, জলযুদ্ধ, রাজসভা, কুচকাওয়াজ, শোভাযাত্রা, উৎসব, পূজা, নাচ, ঘরসংসার, শিল্পীর বাটালি কোনো কিছুরই প্রতি উপেক্ষা প্রকাশ করেনি। মহাকালের অদৃশ্য হস্ত কত শতাব্দীর রহস্যময় যবনিকা হঠাৎ এখানে সরিয়ে দিয়েছে। তাই 1000 বছর পরেও এখানে এসে বিংশ শতাব্দী বিস্ময় বিস্ফারিত নেত্রে দেখছে সেকালের সমস্ত সুখ দুঃখ মাখা বিচিত্র জীবনযাত্রার চিত্র। প্রথম দর্শনে সন্দেহ হয়, 1 মুহূর্ত পূর্বেও এরা সবাই জীবন্ত গতিলীলার চঞ্চল হয়ে অতীত নাট্যলীলার পুনরভিনয় করছিল। বর্তমানের ক্ষুদ্র মানুষদের পদশব্দ পেয়ে এখন স্তম্ভিত হয়ে গেছে আচম্বিতে। আসলে কিন্তু সমস্তই অতীত। যোদ্ধাদের ধনুকগুলো নুয়ে আছে, কিন্তু তীর আর ছুটবে না। মায়ের কোলে শুয়ে পাথুরে শিশুরা স্তন্য পান করছে, কিন্তু তারা বালক বা যুবক হতে পারবে না। শিলাহস্তির দল তাদের যেসব পা শূন্যে তুলেছে সেগুলো আর কখনো মাটিতে পড়বে না। সৈন্যদল যুদ্ধযাত্রায় বেরিয়েছে যাদের বিরুদ্ধে, সেই বিদেশি শত্রুদের সঙ্গে তাদের আর কোনোদিন দেখা হবে না। রাজসভার জনতার মধ্যে সিংহাসনের উপরে ছত্রের তলায় মহারাজ বসেছেন বিচারে, কিন্তু তার মুখ আর কথা বইবে না। এরা এখন সবাই আড়ষ্ট, সবাই চিরবোবা। আরও কত যুগ আসবে, আবার চলে যাবে, কিন্তু সেই মৃত জাতির লুপ্ত সভ্যতার এই কালজয়ী স্মৃতি তখন এমনি স্তম্ভিত আড়ষ্ট হয়ে এখানে বিরাজ করবে। সুন্দরবাবু সবিস্ময়ে বলে উঠলেন, এই যে পাথরের সিনেমা, কত গল্পের ছবি এখানে রয়েছে। সত্যি তাই, সেকালের অধিকাংশ লোকই তা পড়তে জানত না। প্রাচীন শিল্পীরা তাই মন্দিরের গায়ে সমস্ত বিখ্যাত কাব্যের আর ইতিহাসের ছবি খুদে রাখতেন। নিরক্ষর লোকরাও সেগুলো দেখে শিক্ষা লাভ করত। মানিকও এই শিলাময় নতুন জগতে এসে বিস্মিত হয়েছিল, কারণ ভারত শিল্পীর এই নতুন স্বদেশে এসে বিস্মিত না হয়ে থাকতে পারে কি? কিন্তু সেই বিস্ময়ে তাকে বেশিক্ষণ অভিভূত করে রাখতে পারেনি। তার মাথায় ঘুরছে কেবল জয়ন্তের কথা, এবং তার মন ক্রমাগত হা হা করে উঠছে। অমলবাবুর কোনো উক্তি ভালো করে তার কানে ঢুকছিল না। শূন্য দৃষ্টিতে চারিদিকে শিল্প কাজের দিকে তাকাতে তাকাতে সে হনহন করে এগিয়ে চলল। লণ্ঠনের আলো রেখাগুলো যে তার পিছনে অনেক দূরে পড়ে রইল সে খেয়ালও তার রইল না। এক জায়গায় মোড় ফিরে সে যেখানে এসে দাঁড়ালো সেখানে কেবল চাঁদের আধফোঁটা আলোতে চারিদিক থমথম করছে। অস্পষ্টভাবে দেখা গেল মস্ত মস্ত পাথরের হাতির পর হাতি সার গেঁথে কোথায় কত দূরে নিবিড় তিমিরের ভিতর হারিয়ে গিয়েছে। তার কোনো ঠিক ঠিকানাই নেই। হঠাৎ তার হুঁশ হলো। এরপরে কোন দিকে যেতে হবে তা সে জানে না, এবং ভুল পথে গেলে সঙ্গীদের সঙ্গে হয়তো আর দেখা হবে না। মানিক সেইখানেই দাঁড়িয়ে পড়ে সঙ্গীতের জন্য অপেক্ষা করতে লাগলো। তারা ছড়ানো আকাশ তখন যেন তন্দ্রায়।
খানিক রাতে অরণ্যের কালির বুকের তলা থেকে ভেসে আসছে যেন রাত্রি দানবীর ফিসফিস কানাকানি। জীবন্ত জগতের আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। চতুর্দিকে নিস্তব্ধতা আচম্বিতে, আর যেন চুপ করে থাকতে না পেরে পাগল হয়ে গর্জন করে উঠল। চমকে উঠে মানিক ফিরে দাঁড়ালো বিদ্যুতের মতো। পিছনে অনেক লোকের গোলমাল, আবার দুবার বন্দুকের শব্দ। তারপরই দূর থেকে সুন্দরবাবুর চিৎকার শোনা গেল, মানিক, মানিক! মানিক ফিরে দৌড়বার উপক্রম করছে। হঠাৎ বৃহৎ একটা গুরুভার তার পিঠের উপরে ঝাঁপিয়ে পড়ল এবং কোনো কিছু বোঝার আগেই বিষম এক ধাক্কায় সে একেবারে মাটির উপরে উপুড় হয়ে মুখ থুবড়ে পড়ে গেল। তারপরে কে তার পিঠের উপরে চেপে বসলো এবং দুখানা বড় বড় চ্যাটালো হাতে প্রাণপণে তার গলা চেপে ধরল। সেই অজ্ঞাত শত্রুকে পিঠ থেকে ঠেলে ফেলে দেওয়ার জন্যে মানিক তার সমস্ত শক্তি প্রয়োগ করল, কিন্তু কিছুই করতে পারল না। 10টা লোহার মতন কঠিন আঙুলের চাপে তার সমস্ত জ্ঞান লুপ্ত হয়ে গেল। কতক্ষণ পরে তার জ্ঞান ফিরে এলো মানিক তা জানে না, কিন্তু চোখ মেরে দেখলে সুন্দরবাবু ও অমলবাবু দুশ্চিন্তাগ্রস্ত মুখে তার দেহের দুই পাশে বসে আছেন এবং হাতি সিং বসে আছে তার মাথাটা নিজের কোলের উপর টেনে নিয়ে। প্রথমটা কিছুই মনে পড়ল না, কিন্তু সে উঠে বসবার চেষ্টা করতেই অমলবাবু বলে উঠলেন, না না, তুমি আরো খানিকক্ষণ শুয়ে থাকো। বিপদে পড়লুম আমরা, লড়াই করলুম আমরা, শত্রুদের তাড়ালুমও আমরা, কিন্তু তুমি খামোখা অজ্ঞান হয়ে গেলে কেন বাপু? তখন মানিকের সবকিছু মনে পড়ল এবং তার গলা যে ব্যথায় টনটন করছে এটা অনুভব করতে পারলে সে বললে, সুন্দরবাবু পিছন থেকে হঠাৎ আক্রমণ করে কি আমার গলা টিপে ধরেছিল। আপনারা কি এখানে এসে কাউকে দেখতে পাননি? তুমি বোধহয় ঘুমিয়ে পড়েছিলে, স্বপ্ন দেখে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে। এখানে এসে আমরা একটা টিকটিকির ল্যাচ পর্যন্ত দেখতে পাইনি। পেয়েছি কি অমলবাবু? না, আমার গলায় ভয়ানক ব্যথা। সুন্দরবাবু, এটাও কি স্বপ্ন দেখার ফল? কই দেখি। তাই তো হে মানিক, তোমার গলার ওপরে যে অনেকগুলি আঙুলের লাল লাল দাগ রয়েছে, কে তোমার গলা টিপে ধরেছিল, কেন ধরেছিল, সে বেটা গেল কোথায়? ব্যাপার তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে আক্রমণ করারও মানে হয় না, আমাদেরকে আক্রমণ করারও মানে হয় না। আপনাদের কে আক্রমণ করেছিল? অনেকগুলো লোক আক্রমণ করেছিল বললে ঠিক বলা হয় না, কারণ তারা আমাদের কাছে আসেনি। তুমি তো এগিয়ে গেলে। আমি সুন্দরবাবুর সঙ্গে কথা কইতে কইতে আসছিলাম, হঠাৎ দূরে বনের ভিতর থেকে 4-5 জন লোক বেরিয়ে আমাদের দিকে ছুটে আসতে লাগলো। আমরা বন্দুক ছুটতেই তারা আবার অদৃশ্য হয়ে গেল। মিনিট খানেক পরে পথের আরেক দিকের আবার 4-5 জন লোকের আবির্ভাব, আবার আমাদের বন্দুক ছোড়া, আবার তাদেরও অন্তর্ধান। আমার মনে হলো তারা আমাদের আক্রমণ করতে চায় না, কেবল আমাদের ভয় দেখাতে চায়। মানিক ধর্মরিয়ে উঠে বসে তাড়াতাড়ি জামার বোতাম খুলে ভিতর দিকে হাত চালিয়ে কি যেন অনুভব করলে। তারপর আশ্বস্তভাবে বললে, না, ঠিক আছে। সুন্দরবাবু বিস্মিত কণ্ঠে শুধলেন, কি ঠিক আছে মানিক? সেই চাবিটা আমার জামার ভিতর দিককার পকেটে, সেই চাবিটা রেখে পকেটের মুখটা সেলাই করে দিয়েছি। শত্রুরা কোনো গতিকে সন্দেহ করেছে যে চাবিটা আমার কাছেই আছে। এটা হাতাবার জন্যই তারা আমাকে একলা পেয়ে মারবার আর আপনাদের ভয় দেখাবার চেষ্টা করেছিল। তার মানে খুব সহজ। আমি বোকার মতো এগিয়ে আপনাদের চোখের আড়ালে এসে পড়েছিল। তখনই 1 কি 2 শত্রু অতর্কিতে আমাকে আক্রমণ করতে আসে। সেই সময়টায় আপনাদের অন্যমনস্ক রাখার জন্যে বাকি শত্রুরা আপনাদের সঙ্গে লুকোচুরি খেলা খেলছিল। মানিক, তোমার কথাই ঠিক বলে মনে হচ্ছে, কিন্তু তোমাকে গলা টিপে অজ্ঞান করে ফেলেও তারা এই চাবিটা নিয়ে গেল না কেন?
এর একমাত্র কারণ হতে পারে হয়তো চাবিটা খুঁজতে তাদের দেরি হয়েছিল। আপনারা এসে পড়াতে তারা পালিয়ে যায়। খুব সম্ভব তাই। এমন সময় হাতি সিং জমির উপর থেকে কি একটা ছোট চকচকে জিনিস তুলে নিয়ে মানিককে বললে, বাবুজি, আপনি উঠে বসতে এটা আপনার বুক থেকে মাটির উপরে পড়ে গেল। সেই জিনিসটার দিকে তাকিয়েই সকলের দৃষ্টি যেন মন্ত্রমুগ্ধের মতন হয়ে গেল। সেটা আর কিছু নয়, সেই নকশা আঁকা সোনার চাকতি। কি অদ্ভুত রহস্য! চাকতি ছিল আগে হতভাগ্য জয়ন্তের কাছে, তারপর তাকে হত্যা করে শত্রুরা নিশ্চয়ই এই চাকতিখানাকে হস্তগত করেছিল। কিন্তু যে অমূল্য নিধির জন্য এত খোঁজাখুঁজি, এত হানাহানি, এমন অরক্ষিত অবস্থায় সেই জিনিসটাই মানিকের বুকের উপরে অযাচিতভাবে এসে পড়ল কেমন করে? তাড়াতাড়ি চাকতিখানা নিয়ে লণ্ঠনের আলোতে ভালো করে পরীক্ষা করে মানিক হতবুদ্ধির মতো বললে, এই যে সেই চাকতি, তাতে আর কোনো সন্দেহ নেই। কিন্তু না, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। সুন্দরবাবু বললেন, আমিও ভেবাচাকা খেয়ে যাচ্ছি। খানিকক্ষণ সকলেই বিস্ময় স্তব্ধ। তারপর অমলবাবু ধীরে ধীরে বললেন, হয়তো মানিককে যে আক্রমণ করেছিল, ধস্তাধস্তির সময় চাকতিখানা তার অজান্তেই পড়ে গিয়েছে। আপাতত তাই মনে করা ছাড়া আর উপায় নেই। কিন্তু এ বড় আশ্চর্য। আচম্বিতে সুন্দরবাবু কি দেখে বেজায় চমকে উঠলেন। তাড়াতাড়ি একটা লণ্ঠন তুলে জমির দিকে দৃষ্টিপাত করে বিপুল বিস্ময়ে বলে উঠলেন, এই আবার কি? মানিক অবাক হয়ে নিচের দিকে তাকিয়ে দেখলে তার পাশের জমির উপরে অনেকখানি রক্ত পড়ে রয়েছে। খালি রক্ত নয়, সেই সঙ্গে রয়েছে একখানা বড় ছোড়া বা ছোট তরবারির মতো অস্ত্র এবং মানুষের হাতের সদ্য কাটা আঙুল। হাতে মুখ ঢেকে ফেললেন। অমলবাবু এরকম ভয়াবহ দৃশ্য দেখতে অভ্যস্ত ছিলেন না। তিনি শিউরে উঠে দু হাতে মুখ ঢেকে ফেললেন। সুন্দরবাবু মানিকের দুই হাতের উপরে চোখ বুলিয়ে নিয়ে বললেন, মানিক, তোমার হাতের একটা আঙুলও তো হারিয়ে যায়নি দেখছি। তবে এ বেওয়ারিশ আঙুলের অর্থ কি? মানিক তীক্ষ্ণ দৃষ্টিতে খানিকক্ষণ ধরে আঙুলটা দেখে বললে, আঙুলটা কিরকম লম্বা আর মোটা দেখেছেন তো? এ আঙুল যারই হোক, তাকে খুব ঠ্যাঙা আর বলিষ্ঠ বলেই মনে হয়। অমলবাবু সচকিত কণ্ঠে বললেন, শত্রুদের দলে চ্যান আছে কিনা জানি না, কিন্তু খুব ঠ্যাঙা আর বলিষ্ঠ লোক বললে চ্যানকেই আমার মনে পড়ে। ধরে নেওয়া যাক চ্যান সকলের চোখে ধুলো দিয়ে কোনো রকমে এক জাহাজেই আমাদের সঙ্গে এসেছে। ধরে নেওয়া যাক চ্যানই গলা টিপে মানিককে অকালে স্বর্গে পাঠাবার চেষ্টা করেছিল, কিন্তু চ্যানের আঙুল বলি দিল কে? মানিক, অজ্ঞান হবার আগে তুমি কি লড়াই করেছিলে? লড়াই করব কি? কে আক্রমণ করেছিল তাও দেখতে পাইনি। আর দেখছেন না, ছোড়াখানাও রক্তমাখা। নিশ্চয়ই ওই ছোড়াতেই আঙুলটা কাটা পড়েছে। ওরকম দুধারে ধার দেওয়া ছোড়া কখনো আমার কাছে ছিলই না। ও ছোড়া কার? ওর মালিক ওখানে ফেলে রেখে গিয়েছে কেন? আমাকে বাঁচাবার জন্যই সে যদি আমার শত্রুকে ছোড়া নিয়ে আক্রমণ করে থাকে, তবে সেও পালিয়ে গেল কেন? তাকে তো আমরা পরম বন্ধু বলে সমাদর করতাম। আর এই অজানা মূল্যকে বন্ধুই বা পাবো কোত্থেকে? বন্ধু তো আর আকাশ থেকে খসে পড়েনি। এক হতে পারে পদ্মরাগ বুদ্ধের লোভে ওই সোনার চাকতিখানার জন্যে শত্রুরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করছিল। সুন্দরবাবু ঘাড় নেড়ে বললেন, ওসব বাজে কথা। শত্রুরা নিজেদের মধ্যে কাটাকাটি করতে পারে, কিন্তু মানিককে বাঁচাবার জন্যে তাদের কারুরই মাথা ব্যথা হতে পারে না। এসব হচ্ছে ডাহা ভুতুড়ে কাণ্ড। এই জায়গাটা হচ্ছে 1000 বছরের পুরানো একটা মরা জাতের গোরস্থানের মতো। এখানকার আনাচে কানাচে ভূতের আড্ডা আছে। মানিক বিষণ্ণ কণ্ঠে বললে, এ যদি ভুতুরে কাণ্ড হয়, তাহলে আমি বলবো জয়ন্তের প্রেতাত্মাই আমাকে আজ বাঁচিয়েছে আর নিজের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। সুন্দরবাবু তখনই টপ করে উঠে দাঁড়িয়ে বললেন, আর এখানে থাকা উচিত নয়। আমি অবশ্য জয়ন্তকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু তার প্রেতাত্মাকে ভালোবাসবার ইচ্ছে আমার নেই। আমার বাবা মা স্বর্গে গিয়েছেন, কিন্তু তাদের প্রেতাত্মা এলেও আমি আর দেখা করব না। ওঠো মানিক,
উঠুন অমলবাবু। মানিক গাত্রোত্থান করে বললে, এখানে আর দেরি করে লাভ নেই। এই গভীর রহস্যের কিনারা না করেই আমাদের তাড়াতাড়ি যাত্রা করতে হবে। খালি ভূত নয়, এখানে চারিদিকে শত্রুরাও লুকিয়ে আছে। তারা আমাদের সমস্ত গতিবিধি লক্ষ্য করছে। তারা যে সাহস করে আমাদের আক্রমণ করতে পারছে না, তার কারণ হচ্ছে আমরা সবাই সতর্ক, আর আমাদের হাতে আছে 4 বন্দুক। আর গেল এই হাতি সিং, তোমার নাম গাধা সিং হওয়া উচিত। তোমার বন্দুকের মুখনল আমার ভুঁড়ির দিকে নামিয়ে রেখেছ কেন? যদি ফস করে আওয়াজ হয়ে যায়? অমন করে বন্দুক ধরতে নেই, ওটা কাঁধে তোলো। আলোয় ছায়ায়, মাঠে জঙ্গলে, পথে বিপথে আবার সবাই এগিয়ে চলল। রাত পোহালো। উষার সিঁথিতে দিবসবধূ সিঁদুর লেখা লিখলে। মাঠ ঘাটের উপর দিয়ে তপ্ত দুপুরে হাওয়া তেষ্টায় হাহা করে গহন বনের ঠান্ডা বুকের ভিতর গিয়ে নিঃসারে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যার মেঘ মন্দিরে সূর্যচিতার রক্তশিখা জ্বলে উঠল। রাত্রি আবার তার অন্ধ কুঠুরির দরজা খুলে ছায়া অনুচরদের পৃথিবী ভ্রমণে পাঠিয়ে দিলে। মাঝে মাঝে দেখা দেয় মাটির উপর চিরচলন্ত বৃহৎ জলসর্পের মতো নদী। তখন ওঠে নদী পার হওয়ার সমস্যা। মাঝে মাঝে বিপুল অরণ্য বাহু বিস্তার করে পথ রুদ্ধ করে দাঁড়ায়। তখন কুঠার নিয়ে বনের সঙ্গে যুদ্ধ করতে হয়। মাঝে মাঝে গিবন বানরের দল গাছের নিচের ডাল থেকে মগডালে লাফ মেরে কিচিরমিচির ভাষায় কি বলে ওঠে, এবং কৌতূহলী চোখে নিচের দিকে তাকিয়েই নির্জন বনরাজ্যে প্রথম মানুষদের দেখে। আর বোধ করি আশ্চর্য হয়ে ভাবে, এরা আবার কোন দেশি বানর? এদের ল্যাজ নেই, গায়ে লোম নেই। এরা গায়ে জড়িয়ে থাকে কি কতগুলো সাদা সাদা জিনিস, দুপা দিয়ে হাঁটে। এ আবার কোন দেশি বানর? গভীর দূর বিস্তৃত নানা শব্দময় প্রত্যেক অরণ্যই মানুষের পক্ষে ভয়াবহ। কোনো অরণ্যই আধুনিক নগরবাসী মানুষকে সাদর সম্ভাষণ জানায় না। বনবাসী কোনো জীবই মানুষকে বন্ধু বলে মনে করে না। কল্পনায় নির্জনতাকে মিষ্টি লাগে, কিন্তু অরণ্যের এই সশব্দ নির্জনতা মনকে দেয় দমিয়ে। পদে পদে বিপদের সম্ভাবনায় মানুষ চমকে ওঠে। বোধ হয় প্রত্যেক শব্দই আসছে লুকোনো মৃত্যুর কণ্ঠ থেকে। সমস্ত অরণ্যকেই বিরাট একটা প্রেতাত্মা বলে সন্দেহ হয়। সূর্যালোক তাকে কতকটা বন্ধুর ছদ্মবেশ পড়াতে চেষ্টা করে বটে, কিন্তু রাত্রির ঘোর অন্ধকারে মানুষের মন সেখানে ভয়ে কুঁকড়ে পড়ে, এবং অস্পষ্ট চন্দ্রালোকে অরণ্যের মতো ভয়ঙ্কর তখন আর কিছুই নেই। কারণ কেবল কানে তখন সন্দেহজনক শব্দ শোনা যায় না। চোখও তখন সভয় দেখে কাছে দূরে শত শত বিভীষিকাময় আনাগোনা। বিজন অরণ্যের চন্দ্রালোকের চেয়ে অন্ধকার সহনীয়। আরেকটা দুঃস্বপ্নময় রাত্রির পরে এলো স্নিগ্ধ শান্ত প্রভাত। অমলবাবু বললেন, আমরা খুব তাড়াতাড়ি চলছি। আজ সন্ধ্যার আগেই ভাঙা মন্দিরের কাছে পৌঁছাতে পারবো। কিন্তু শত্রুদের আর কোনো সাড়া শব্দ নেই। কিন্তু তারা যে আমাদের সঙ্গে সঙ্গেই আছে, এটা সব সময় মনে রাখবেন। আমরা সশস্ত্র আর সাবধান বলেই তারা এখনো সামনে আসছে না। কাল রাতেই আমি তাঁবুর বাইরে পায়ের শব্দ শুনেছি। কে যেন পায়চারি করে বেড়াচ্ছিল। বাইরে বেরিয়ে তাকে ধরতে পারলুম না বটে, কিন্তু বেশ দেখলুম একটা ছায়া ছুটে জঙ্গলের ভেতরে মিলিয়ে গেল। কি আশ্চর্য, তুমি আমাদের ডাকলে না কেন? এক বেটার আঙুল কাটা গেছে, এ বেটাকে ধরতে পারলে আমি এর নাকটা কচ করে কেটে নিতুম। তার নাক নিয়ে আপনি কি করতেন সুন্দরবাবু? যদিও আপনার নাকটি খেঁদা, তবু তার নাক টিকালো হলেও আপনার অভাব তো দূর হতো না। সুন্দরবাবু খাপ্পা হয়ে বললেন, এরকম ঠাট্টা আমি পছন্দ করি না। আমার নাক খেঁদা? কে বললে তোমাকে? আমার নাক খেঁদা নয়। সকলে জঙ্গল থেকে বেরিয়ে একটা মাইল খানেক চওড়া মাঠের উপর এসে পড়ল। কেবল মাঠ নয়, মাঠের এক পাশ দিয়ে ঝিরঝির করে বয়ে যাচ্ছে একটা ছোট্ট নদী, এবং তার তীরে তীরে চড়ে বেড়াচ্ছে এক ঝাঁক পাখি। সুন্দরবাবু খুশি গলায় বলে উঠলেন, বন মুরগি? এসো মানিক, দেখা যাক ভগবান আজ আমাদের বন মুরগির মাংস খাওয়াতে পারেন কিনা। না সুন্দরবাবু, জয়ন্ত মুরগির মাংস খেতে ভালোবাসত। সে যখন নেই,
আমার মুখে ও মাংস আজ আর রুচবে না। এদিকে মানুষের সাড়া পেয়ে মুরগিগুলো তখনই উড়ে পালালো। সুন্দরবাবু হতাশভাবে সেই উড়ন্ত জ্যান্ত খাবারগুলোর দিকে তাকিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন। দেখুন সুন্দরবাবু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সুবুদ্ধি না কুবুদ্ধি? আমাদের পক্ষে সুবুদ্ধি। ইচ্ছা করলে এখনই আমরা দেখতে পারি শত্রুরা আমাদের পিছু পিছু আসছে কিনা, সঙ্গে সঙ্গে তাদের কিঞ্চিত শিক্ষাও দিতে পারি। কি করে শুনি? এই মাঠটা দেখেছেন তো, এর মধ্যে গাছপালা কিছুই নেই। এপারে গভীর বন, ওপারেও গভীর বন। আমরা এখনই ওপারের বনে গিয়ে ঢুকব, তারপর না এগিয়ে ঝোপের আড়ালে বন্দুক বাগিয়ে খানিকক্ষণ চুপ করে বসে থাকব। খাসা মতলব এঁটেছ ভায়া। শত্রুরা যদি আমাদের পিছনে লেগে থাকে তাহলে তাদেরও এই মাঠ পার হতে হবে। এখানে লুকোবার জায়গা নেই, তারা এলেই আমরা দেখতে পাবো। তারপরে আমাদের বন্দুকগুলো গুড়ুম রবে গর্জন করে উঠবে। কেমন, তাই নয় কি? ঠিক তাই, কিন্তু আমরা তাদের পা লক্ষ্য করে গুলি ছুড়ব, নইলে নরহত্যার দায় পড়তে হবে। ওসব শত্রুকে হত্যা করলেও পাপ নেই, ওরা তো আমাদের খুন করতেই চায়। আমরাও আত্মরক্ষা করব না কেন? চলো, এখন তোমার কথা মতোই কাজ করা যাক। সকলে ওপারের বন লক্ষ্য করে দ্রুতপদে অগ্রসর হন। মাঠ শেষ হয়ে গেল। মানিক বললে, এখানে বেশিরভাগটাই বাঁশবন, গোটা কয়েক বটগাছও আছে। এদিকে বেতবন, নিচে সব জায়গা জুড়ে রয়েছে আগাছার জঙ্গল। এর মধ্যে লুকিয়ে থাকলে কেউ আমাদের দেখতে পাবে না। আসুন গা ঢাকা দেওয়া যাক, একটু পরেই হয়তো চ্যান আর ইনের খবর পাওয়া যাবে। সকলে একে একে ঝোপের ভিতর অদৃশ্য হলো। সবুজ মাঠ ধুধু করছে। ওদিককার বনরেখার উপর থেকে এই অভিনব নাট্যলীলার দর্শক রূপে সূর্যদেব রাঙা মুখে তাকিয়ে রইলেন। তার সোনা হাসি ওপাশের নদীর লহরে লহরে নেচে নেচে খেলতে লাগলো। গানের পাখিরাও নীরব হয়েছিল না। মানিকের অনুমানও ব্যর্থ হয়নি, তার ফন্দিও ব্যর্থ হলো না। মিনিট পাঁচেক পরেই দেখা গেল ওধারের বনের ভিতর থেকে কারা যেন বেরিয়ে আসছে। দূর থেকে তাদের দেখাচ্ছে খুবই ছোট ছোট। সুন্দরবাবু দূরবীনটা তাড়াতাড়ি চোখে লাগিয়ে সোৎসাহে বললেন, 1 2 3 4 5 6 7 8 9 10। বেটাদের দলে 10 জন লোক আছে। ওরা হন হন করে এই দিকেই আসছে। হুহু বাবা, ঘুঘুই দেখেছ, ফাঁদ তো দেখনি। চলে আয় চলে আয়, চই চই চই। ওরে বাপরে, ওটা আবার কে? কি লম্বা, কি জোয়ান, যেন ঘটোৎকচের বাচ্চা। ওর পাশে পাশে আসছে এক বেটা গুড়গুড়ে বেটেরাম সর্দার। পায়ে হেঁটে চলছে না ফুটবলের মতো মাটির উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে আসছে। কই দেখি দেখি বলে সাগ্রহে অমলবাবু দূরবীনটা সুন্দরবাবুর হাত থেকে প্রায় একরকম কেড়েই নিলেন এবং নিজের চোখে লাগিয়েই বলে উঠলেন, ওই তো চ্যান, ওই তো ইন। 7 ঘাটের জল ঘেটে এতদিন পরে সচক্ষে আবার প্রভুদের দেখা পেলুম। ওরেও পাপিষ্ট, ওরেও পিশাচ। সুরেনবাবু আর জয়ন্তবাবু তোদের হাতেই প্রাণ দিয়েছেন, আর গোপীনাথকেও খুন করেছিস, আমাকেও বধ করতে এসেছিলিস। চ্যানের হাতে ব্যান্ডেজ বাঁধা দেখছি, তাহলে পরশুরাতে মানিকবাবুকে ওরা মারতে এসেছিল। হাতি সিং, বন্দুক ছোড়ো, বন্দুক ছোড়ো। হতভাগাদের পাগলা কুকুরের মতো মেরে ফেলো। প্রভুর হুকুম পালন করবার জন্যে হাতি সিং তখনই বন্দুক তুললে, কিন্তু মানিক তাড়াতাড়ি বাধা দিয়ে বললে, বন্দুক নামাও হাতি সিং, আমি যখন বলবো তখন ছুটবে। অমলবাবু, আপনি বড়ই উত্তেজিত হয়েছেন, শান্ত হন, ওদেরকে আরো কাছে আসতে দিন। অমলবাবু চেঁচিয়ে বললেন, উত্তেজিত হব না, বলো কি? যমদূতদের দেখলে কি শান্ত হয়ে থাকা যায়? অমলবাবুই সব পণ্ড করবেন দেখছি। অত চেঁচালে ওরা কি আর কাছে আসবে? তখন অমলবাবু লজ্জিত হয়ে বললেন, মাফ করুন, আমি আর কথা কইব না। ততক্ষণে মাঠের লোকগুলো অনেকটা এগিয়ে এসেছে। তাদের চেহারাও মোটামুটি দেখা যাচ্ছিল। তারা সবাই হয়
বর্মী নয় শ্যামদেশের লোক, এবং তাদের ভিতরে সর্বাগ্রে দৃষ্টি আকর্ষণ করে চ্যানের দীর্ঘ ও বলিষ্ঠ দেহ, এবং তাকে দেখেই বেশ বোঝা যায় যে কাটা আঙুলের যন্ত্রণায় তার অবস্থা বিলক্ষণ কাহিল। আসুন, এইবারে বন্দুক নিয়ে আমরা প্রস্তুত থাকি। পায়ের দিকে গুলি করে ওদের অকর্মণ্য করতে পারলেই আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে। নরহত্যার দরকার নেই, কি বলেন সুন্দরবাবু? বেশ, তাই সই। এইবারে শত্রুরা বন্দুকের নাগালের ভিতর এসে পড়ল। ওরা যে কেন এতক্ষণ দল বেঁধে আমাদের আক্রমণ করেনি, এইবারে তা বেশ বোঝা যাচ্ছে। ওদের কাছে আছে মোটে একটা বন্দুক। এইবার আমাদের 4টে বন্দুক গর্জন করতে পারে, ওদের আর এগোতে দেওয়া উচিত নয়। 1, 2, 3। একসঙ্গে 4টে বন্দুক অগ্নি উদ্গার করলে। সঙ্গে সঙ্গে মাঠের উপরে সর্বপ্রথমে ধরাশায়ী হল ইনের বাঁটকুল দেহ। বাকি সকলে মহাভয়ে আর্তনাদ করে যেদিক থেকে আসছিল আবার সেই দিকে দৌড়তে আরম্ভ করলে। এদিক থেকে দ্বিতীয়বার গুলি বৃষ্টি করা হলো। এবারে লোকগুলো ছত্রভঙ্গ হয়ে পাগলের মতো মাঠের নানা দিকে ছুটতে লাগলো। আর একজন আহত হয়ে মাটির উপরে আছাড় খেয়েও আবার কোনো রকমে উঠে দৌড় মারলে, কিন্তু দৌড়তে পারছিল না কেবল ইন। সে ল্যাংচাতে ল্যাংচাতে আর চেঁচাতে চেঁচাতে কোনো রকমে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল। তার দুর্দশা দেখে চ্যান আবার ফিরে এলো এবং এক হাতে ইনের দেহকে সে ঠিক শিশুর দেহের মতোই নিজের কাঁধের উপর তুলে নিয়ে আবার দৌড়তে আরম্ভ করলে। অমলবাবু চ্যানকে টিপ করে বন্দুক ছুড়লেন, কিন্তু গুলি তার গায়ে লাগলো না। আর 2-1 গুলি বৃষ্টির পর মানিক বললে, যথেষ্ট হয়েছে, আর টোটা নষ্ট করে লাভ নেই। ওরা নানা দিকে দৌড় মেরেছে, আবার বনবাতার ভেঙে একসঙ্গে মিলতে ওদের অনেকক্ষণ লাগবে। তারপরে আজ ওরা আমাদের পিছু নিতে সাহস করবে বলে মনে হয় না। সুন্দরবাবু মানিকের পিঠ চাপড়ে বললেন, হ্যাঁ, ব্যাটারা যত বড় গুলিখড়ি হোক, আবার গুলি খাবার জন্যে ওরা শীঘ্র ব্যস্ত হবে বলে মনে হচ্ছে না। জয় মানিকের বুদ্ধির জয়। পথ চলতে চলতে মানিক জিজ্ঞাসা করলে, আচ্ছা অমলবাবু, এই পদ্মরাগ বুদ্ধের কোনো ইতিহাস জানেন? ঠিক পদ্মরাগ বুদ্ধের ইতিহাস জানি না বটে, তবে ওঙ্কারধামের ইতিহাসে এরই মতো এক মরকত বুদ্ধের কথা শোনা যায়। ওঙ্কারধাম সাম্রাজ্যের রাজধানী যশোধরপুরেই এই মরকত বুদ্ধের প্রতিষ্ঠা হয়েছিল। মরকত বুদ্ধ নিয়েই তর্ক চলছে। কেউ বলেন এখন এই মূর্তি জাপানে আছে, কেউ বলেন ফর্মোজা দ্বীপে আছে, কেউ বলেন জাভায় আছে। ওঙ্কারধামের পতন হয় শ্যামদেশের দ্বারা। ও দেশের লোক বলে তাদের রাজধানী ব্যাংকক শহরের মন্দিরে যে সবুজাভ পাথরের করা বুদ্ধ মূর্তি আছে সেটি হচ্ছে প্রবাদ প্রসিদ্ধ মরকত বুদ্ধ। কেবল মরকত বুদ্ধ নয়, ওঙ্কারধামে নাকি একটি স্বর্ণময় বিরাট শিবলিঙ্গ ছিল। ওঙ্কারধামের বাসিন্দারা ঘেইশ নামে একটি জাতিকে অত্যন্ত ঘৃণা করত। এই ঘেইশরা বাস করত বর্তমান শ্যামদেশে। এখনও যারা ওখানে বাস করে তারা ওই ঘেইশদেরই বংশধর। বারংবার পরাজয়ের পর ঘেইশরা অবশেষে বিশেষ আয়োজন করে ওঙ্কারধামকে হঠাৎ আক্রমণ করে। একটা বড় যুদ্ধে তারা জয়ী হয়। জৈনক ভগ্নদূত সেই খবর নিয়ে ফিরে এলো। ওঙ্কারধামের সেনাপতি বললেন, তোমার খবর মিথ্যা হলে তোমার প্রাণদণ্ড হবে, আর তোমার খবর সত্য হলেও তোমার প্রাণদণ্ড হবে। কারণ সবাই যখন বীরের মতো যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছে তখন তুমি কাপুরুষের মতো পালিয়ে এসছ। ভগ্নদূতের প্রাণদণ্ড হলো, কিন্তু ওঙ্কারধাম রক্ষা পেল না। পুরোহিতেরা নগর রক্ষা অসম্ভব রেখে মরকত বুদ্ধ, স্বর্ণ শিবলিঙ্গ, অন্যান্য মূল্যবান বিগ্রহ আর রাশি রাশি হিরে মুনিমুক্ত তখনই সরিয়ে ফেলে গুপ্ত স্থানে লুকিয়ে রাখলেন। অনেকেরই দৃঢ় বিশ্বাস বিজয়ী ঘেইশরা সেসব গুপ্তধন খুঁজে পায়নি। ওঙ্কারধামের ধ্বংসাবশেষের মধ্যে আজও কত লোক সেই গুপ্তধন খুঁজে বেড়ায়, কিন্তু আজও কেউ তার ঠিকানা আবিষ্কার করতে পারেনি। আমাদের এই পদ্মরাগ বুদ্ধ সেই গুপ্তধনেরই অংশবিশেষ কিনা কে তা বলতে পারে। বিকেল অতীত হয়ে গেছে। সূর্যালোক তখন অরণ্যের মাথার উপরে গিয়ে উঠেছে। দিনের আলোয় চতুর্দিক সমুজ্জ্বল বটে, কিন্তু এমন নির্জন ও নিস্তব্ধ যে রাত্রির স্তব্ধতার সঙ্গে তুলনা করা চলে। আরো মাইলখানিক পথ পেরিয়ে অমলবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন,
ওই সেই সপ্ততাল গাছ। শক্ততাল গাছ আবার কি? ওই হচ্ছে আমাদের পথের শেষ নিশানা। পাশাপাশি ওই যে 7টা তাল গাছ দেখছেন, ওর পরেই সেই ভাঙা মন্দিরের প্রকাণ্ড বাঁধানো চত্বর, অর্থাৎ আমাদের পথের শেষ। কিন্তু পথের শেষে এসে মানিকের মনে জয়ন্তের জন্যে শোক আরো বেশি করে জেগে উঠল। জয়ন্তের জন্যে এদেশে আসা, পদ্মরাগ বুদ্ধের জন্য তার আগ্রহ ছিল অফুরন্ত। জয়ন্ত নেই, তবু যে সে এখানে এসেছে এ কেবল বন্ধুর ব্রত উদযাপন করবার জন্যে। সে মনে মনে প্রতিজ্ঞা করলে, যদি আমাদের চেষ্টা সফল হয় তবে অমলবাবুর হাতে পদ্মরাগ বুদ্ধকে সমর্পণ করে সবার আগে চ্যান আর ইনকে গ্রেপ্তার করব। যতদিন এই প্রতিজ্ঞা পালন করতে পারবো না ততদিন স্বদেশে ফেরবার কথা মনেও আনব না। তারা সপ্ততালের তলায় এসে দাঁড়ালো। তারপর একটা বাঁশবনের প্রাচীর পার হয়েই সকলে সবিস্ময়ে দেখলে তাদের চোখের সামনেই রয়েছে চারিদিকে প্রায় 2 মাইল বিস্তৃত একটা মাঠ। সেই মাঠের মাঝখানে পাথরে বাঁধানো একটা প্রকাণ্ড চত্বর, এবং চত্বরের মাঝখানে একটা পুকুর। পুকুরের এক কোণ দিয়ে যে রাস্তাটি পশ্চিম মুখে চলে গিয়েছে তারই প্রান্তে দেখা যাচ্ছে মস্ত একটা পাথরের মন্দিরের কতক অংশ। মন্দিরের বাকি অংশ গাছপালার ভিতরে ঢাকা পড়েছে। সকলে যখন পুকুর পাড়ে গিয়ে দাঁড়ালো, সুন্দরবাবু বললেন, এইবার পদ্মরাগ বুদ্ধের সঙ্গে দেখা করতে হবে। বার করো তো মানিক, তোমার সেই সোনার চাকতিখানা। মানিক পকেট থেকে চাকতি বার করে সুন্দরবাবুর হাতে দিয়ে বললে, আপনি তাহলে নকশার পাঠোদ্ধার করে আমাদের বাহবা লাভ করুন। সুন্দরবাবু অবহেলা ভরে বললেন, পুলিশের চাকরি নিয়ে ঢের ঢের হেঁয়ালি জলের মতো পড়ে ফেলেছি। এ তো সামান্য নকশা মাত্র। নকশায় এই তো রয়েছে পুকুরটা, চারিদিকে এই তো 4টে ঘাটের সিঁড়ি, কিন্তু নকশায় পুকুরের পশ্চিম কোণে ওই যে 3 কোণা চিহ্নিত জায়গাটা রয়েছে, আসল পুকুরের পশ্চিম কোণে তেমন ধারা কিছুই তো দেখছি না। ও কি সুন্দরবাবু, এরই মধ্যে মাথা চুলকোচ্ছেন কেন? মাথা চুলকোচ্ছি কি সাধে? এই নকশাখানা কেউ ঠাট্টা করে আঁকেনি তো? বোধ হয় না। আচ্ছা, দিনের আলো থাকতে থাকতে আগে মন্দিরের ভেতরে চলুন, সেখানে গেলে হয়তো কোনো হদিশ পাওয়া যাবে। ঠিক বলেছ, তাই চলো। দিনের আলো তখন নিবু নিবু হবার সময় হয়েছে। পাখিরা বিদায়ী গান গাইতে গাইতে বাসার দিকে ফিরতে শুরু করেছে। সূর্যের কিরণ আর দেখা যাচ্ছে না, যদিও অন্ধকারের ঘুম এখনো ভাঙেনি। মাঝখানে প্রকাণ্ড এক মন্দির, তার উপর দিকটা ভেঙে পড়েছে। দেখলেই বোঝা যায় সম্পূর্ণ অবস্থায় এই মন্দিরটা অন্তত 100 ফুটের কম উঁচু ছিল না। মন্দিরের আগাগোড়া কারুকার্যে আর ছোট বড় মূর্তিতে ভরা, কিন্তু তার অধিকাংশই ভেঙে বা লুপ্ত হয়ে গিয়েছে মহাকালীর নির্দয়তায়। বড় মন্দিরের চারপাশে যে 4টি ছোট মন্দির ছিল, এখন তাতে সামান্য চিহ্ন মাত্র অবশিষ্ট আছে। এখানে যেদিকেই তাকানো যায় কেবলই ধ্বংসের লীলা স্তম্ভিত হয়ে আছে মৃত্যু স্তব্ধতার কোলে। মন নেতিয়ে পড়ে, প্রাণ হা হা করে, চোখে বিষণ্ণতা জাগে। সকলে ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করল। মন্দিরের ভিতরে তখন আলো আঁধারের খেলা আরম্ভ হয়েছে। সহজে দূরের জিনিস স্পষ্ট চোখে পড়ে না। চূড়া ভেঙে পড়েছে বলে উপর পানে তাকিয়ে দেখা গেল পশ্চিমের আরক্ত রাগে রঞ্জিত নীলাকাশকে। মন্দির গর্ভ খুব প্রশস্ত, তার মধ্যে বড় বড় অনেকগুলো হল ঘরের ঠাঁই হতে পারে। ভিতরে 4 কোণে 4টি মানুষের চেয়েও বড় অবলোকিতেশ্বর বুদ্ধের দণ্ডায়মান মূর্তি। একটি মূর্তি কতকটা অটুট আছে, বাকি মূর্তি 3টির কারোর দেহের উপরিভাগ নেই, কারোর পদযুগল নেই, তো কারোর মুন্ড নেই। দেয়ালেও খোদিত ভাস্কর্য কাজ আছে, কিন্তু অস্পষ্ট আলোতে ভালো করে দেখা যায় না। মন্দিরের পশ্চিম দেয়ালের সামনে প্রকাণ্ড একটি মূর্তি শূন্য বেদি রয়েছে, কালো পাথরে গড়া। সেই দিকে অঙ্গুলি নির্দেশ করে অমলবাবু বললেন, ওরই উপরে আমরা সেই ছোট্ট বুদ্ধ মূর্তিটি পেয়েছিলাম। মানিক একটু আশ্চর্য হয়ে বললে, অতটুকু একটা মূর্তির জন্য এত বড় একটা মন্দিরের এত বড় কালো পাথরের বেদি করা হয়েছিল? সে মূর্তি কখনো এমন মন্দিরের প্রধান দেবতা হতে পারে না। আমারও সেই সন্দেহ হয়। বিশেষ মন্দিরের অপ্রধান মূর্তিগুলি যখন এমন প্রকাণ্ড,
আমার বিশ্বাস বেদির উপর থেকে প্রধান মূর্তিটিকে হয়তো কোনো কারণে সরিয়ে ফেলা হয়েছিল। পরে পূজার বেদিতে দেবতার অভাব কত কথা দূর করবার জন্যে কোনো এক ভক্ত এই মূর্তিটিকে স্থাপন করেছিল। খুব সম্ভব তাই। সুন্দরবাবু এতক্ষণ নির্বাক ও হতভম্বের মতো নকশার সঙ্গে বেদিটি মিলিয়ে দেখবার চেষ্টা করছিলেন। অমলবাবু তার অবস্থা দেখে হেসে বললেন, কি সুন্দরবাবু, নকশা দেখে কিছুই বুঝতে পারছেন না তো? আমিও পারিনি। এ হচ্ছে একখানা বাজে নকশা, কোনো ধাপ্পা বাজে ডাকা। আমরা সবাই হচ্ছে মহা হাদা গঙ্গারাম। এক টুকরো হিজিবিজি দেখে জমালের রাস্তায় ছুটে এসেছি। পদ্মরাগ বুদ্ধ, সোনার পাথর বাটি, যা নয় তাই। মানিক চাকতিখানা সুন্দরবাবুর হাত থেকে নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো। মন্দির গর্ভে অন্ধকার তখন আলোর শেষ আভাটুকু নিবিয়ে দেবার চেষ্টা করছিল। সেই মহানির্জনতার স্বদেশে মান্ধাতার আমলের মন্দিরের প্রাচীন স্তব্ধতা যেন ঘনায়মান ও হিংস্র অন্ধকারের মূর্তি ধরে সকলের প্রাণ মনের উপরে চেপে বসতে চাইছিল। উপর দিকে হঠাৎ ঝটপট ঝটপট শব্দ হলো। নিরবচ্ছিন্ন নীরবতার মাঝখানে সেই শব্দগুলোকে শোনালো যেন বন্দুকের আওয়াজের মতো। চমকে এবং দোদুল ভুঁড়ি নাচিয়ে লাফিয়ে উঠে সুন্দরবাবু সভয়ে ঊর্ধ্বমুখে দেখলেন ভাঙা মন্দিরের ফাঁকে তখনও উজ্জ্বল আকাশপটে কালো কালো চলন্ত দাগ কেটে কি যেন উড়ে বেড়াচ্ছে। দাদু না, অন্ধকারের কালো বাচ্চা। মানিক নিজের মনেই বললে, নকশার বেদির গায়ে সিঁড়ি আঁকা আছে, কিন্তু এখানে কোথায় সিঁড়ি? প্রতিধ্বনিও বলবে কোথায় সিঁড়ি। ও সিঁড়ি ফিরি কিছুই পাওয়া যাবে না। আমাদের কাদা ঘেটে মরাই সার হলো। জয়ন্ত বেচারা বেঘরে প্রাণ দিলে। এখান থেকে পালাই চলো মানিক। সে কি, পালাবো কেন? এ জায়গাটা ভালো নয়। আমার বুক ছ্যাঁত করছে। আমার বুক অকারণে ছ্যাঁত করে না। এটা নিশ্চয়ই হানা মন্দির। মানিক হেসে উঠল। তার হাস্যধ্বনি মন্দিরের অন্ধকার ভরা কোণে কোণে প্রতিধ্বনি তুললে, শোনালো ঠিক অন্ধকারের হাসির মতো। সুন্দরবাবু অস্বস্তিপূর্ণ কণ্ঠে বললেন, তুমি হেসো না মানিক। এমন অস্বাভাবিক স্তব্ধতা তুমি কখনো অনুভব করেছ? 1 মাইল দূরে একটা আলপিন পড়লেও যেন শোনা যায়। এই স্তব্ধতা যেন নিরেট, হাত দিয়ে ছোঁয়া যায়। এই স্তব্ধতা যেন ওজনে ভারী, বুকে জাঁতাকলের মতো চেপে বসে। এ যেন স্তব্ধতার মহাসাগর। আমাদের কথাগুলো যেন মুখ থেকে বেরিয়েই এই স্তব্ধতার অতলে তলিয়ে যাচ্ছে। মানিক কোনো কথায় কান না পেতে মন্দিরের বেদির উপরে হাত বুলোতে লাগল। তারপর ফিরে বললে, অমলবাবু, এই বেদির গায়ে কখনো যে কোনো সিঁড়ি ছিল তার চিহ্নটুকুও দেখছি না, অথচ নকশায় সিঁড়ি আঁকা রয়েছে। এর মানে কি? আমার বোধহয় এই নকশাখানা অন্য কোনো জায়গার। অসম্ভব। নকশার সঙ্গে এখানকার বাকি সমস্তই হুবহু মিলে যাচ্ছে। এই সিঁড়ির হয়তো কোনো গুপ্ত অর্থ আছে। থাকতে পারে, কিন্তু আমরা কেউ তা জানি না। সুতরাং আমাদের পক্ষেও গুপ্ত অর্থ থাকা না থাকা দুই সমান। হঠাৎ সুন্দরবাবু আঁতকে বলে উঠলেন, মানিক, মানিক, কে যেন এখানে চাপা হাসি হাসছে। কই কই? হাসি আবার থেমে গেল। না, ও আপনার মনের ভুল। আমি তো কোনো হাসি শুনিনি। অমলবাবু, আপনিও শোনেননি? না, কে আবার হাসবে? এখানে আমরা 3 জন ছাড়া তো আর কেউই নেই। শুনিনি বললেই হলো। আমি স্পষ্ট শুনেছি। কে যেন লুকিয়ে লুকিয়ে হাসি চেপে রাখবার চেষ্টা করেও পারলে না। তাহলে আপনার পিছনে ওই যে বুদ্ধদেব দাঁড়িয়ে আছেন, ওকে জাগ্রত বলে মানতে হয়। আপনার ভয় দেখে উনি হেসেই ফেলেছেন। সুন্দরবাবু তাড়াতাড়ি 2 পা পিছিয়ে এসে ফিরে তাকালেন। আসন্ন সন্ধ্যায় আবছায়া মেঘে প্রকাণ্ড অবলোকিতেশ্বর দাঁড়িয়ে আছেন। তার প্রস্তর চক্ষুর প্রশান্ত দৃষ্টি যেন সুন্দরবাবুর মুখের পানি তাকিয়ে আছে এবং তার ওষ্ঠাধর স্নিগ্ধ হাস্যে বিকশিত। সুন্দরবাবু বিস্ফারিত আড়ষ্ট চোখে চেয়ে দেখলেন, আচম্বিতে বুদ্ধমূর্তি জ্যান্ত হয়ে
টলমলি নড়ে উঠল। বাপ বলে সুন্দরবাবু সুদীর্ঘ এক লাফ মেরে একেবারে মানিকের ঘাড়ের উপরে এসে পড়লেন। অমলবাবু উত্তেজিত স্বরে বললেন, বুদ্ধদেব নড়ে উঠেছেন মানিক, আমি সচক্ষে দেখেছি। মানিক বিস্মিতভাবে তাকিয়ে দেখলে মূর্তি যেমন স্থির ছিল তেমনই রয়েছে। সে ভর্ৎসনা স্বরে বললে, আপনারা দুজনেই পাগল হলেন নাকি? সুন্দরবাবু ঠকঠক করে কাঁপতে লাগলেন। বললেন, পাগল এখনো হয়নি মানি, কিন্তু পাগল হতে আর বেশি বিলম্বও নেই। পাথরের মূর্তি হাসে, পাথরের মূর্তি নড়ে, এমন ব্যাপার কেউ কখনো দেখেছে? মানিক এগিয়ে বুদ্ধমূর্তির গায়ে হাত রেখে বললে, এই দেখুন, আমি মূর্তির গায়ে হাত দিয়েছি। একেবারে জড় পাথর, এর মধ্যে কোনো প্রাণ নেই। হঠাৎ সেই প্রস্তর মূর্তি একখানা জীবন্ত বলিষ্ঠ বাহু বাড়িয়ে সবলে মানিকের হাত চেপে ধরল। আকস্মিক আতঙ্কে আচ্ছন্ন হয়ে মানিক প্রাণপণে চেঁচিয়ে উঠল, সুন্দরবাবু, ও অমলবাবু! যদিও দূর থেকে অন্ধকারে কিছু দেখা গেল না, তবু সাহসী মানিককে এমনভাবে আর্তনাদ করে উঠতে দেখে সুন্দরবাবু তখনই বুঝে নিলেন যে ভয়ঙ্কর ভুতুড়ে কোনো ঘটনা ঘটেছে। মানিককে সাহায্য করবেন কি? তিনি নিজেই প্রায় মূর্ছিত হয়ে সেইখানে বসে পড়লেন। পালাবার শক্তি পর্যন্ত রইল না। অমলবাবুর অবস্থাও তথৈবচ। মানিক দেহের সমস্ত শক্তি দিয়ে নিজের হাতখানা ছিনিয়ে নেবার চেষ্টা করলে, কিন্তু পারলে না। যে হাতখানা এমন বজ্রমুষ্টিতে তার হাত চেপে ধরেছে তা কিন্তু পাথরের নয়, রক্ত মাংসে গড়া মানুষের হাত। মানিক তাড়াতাড়ি বাঁ হাতে নিজের কোমরবন্ধ থেকে ধারালো ছুরিখানা বার করে ফেললে এবং সঙ্গে সঙ্গে সুপরিচিত স্নিগ্ধ কণ্ঠে শোনা গেল, মানিক, ছুরি দিয়ে কি তুমি আমার হাতখানা কেটে ফেলতে চাও? বিষম বিস্ময়ে মানিক চেঁচিয়ে উঠল, জয়ন্ত! হ্যাঁ বন্ধু, আমি সেই পুরাতন জয়ন্তই, আপাতত জমালয়ের ফেরতা মানুষ। বলতে বলতে বুদ্ধমূর্তির পিছন থেকে সশরীরে সকলের চোখের সামনে বেরিয়ে এসে হাস্যমুখে দাঁড়ালো জয়ন্ত। অমলবাবু একেবারে থ হয়ে গেলেন। এই যে জয়ন্তের প্রেতাত্মা, সে সম্বন্ধে সুন্দরবাবুর কোনো সন্দেহই রইল না। তিনি প্রায় কাঁদো কাঁদো মুখে তার চোখ ঢেকে ফেললেন, কারণ তার পক্ষে এমন প্রেত দর্শন অসম্ভব। মানিক বিস্ময়ে, আনন্দে ও উচ্ছ্বাসে প্রায় অবরুদ্ধ কণ্ঠে বললে, জয়ন্ত, তুমি বেঁচে আছো? এক ভালো গণৎকার হাত দেখে বলেছিল আমার পরমায়ু 80 বছর। অসময়ে মরিনি বলে বিস্মিত হচ্ছ কেন ভাই? কিন্তু তোমার সেই গুলিতে ছেঁদা টুপি, জমির উপরে 2 জায়গায় রক্তের দাগ, তোমার অন্তর্ধান, এইসবের অর্থ কি? মানিক, এতদিন আমার সঙ্গে থেকেও তোমার পর্যবেক্ষণ শক্তি যে বাড়ল না, এ বড় দুর্ভাগ্যের কথা। জমির উপরে রক্তের দাগ আর ছেঁদা টুপি দেখেই হাল ছেড়ে দেওয়া তোমার উচিত হয়নি। তুমি আমার পায়ের মাপ জানো। যেখানে আমার টুপিটা পড়েছিল সেখানে তুমি যদি আমার পদচিহ্ন পরীক্ষা করতে, তাহলে স্পষ্ট দেখতে যে আমি 2 পায়ে হেঁটে পাশের জঙ্গলের ভেতরে গিয়ে ঢুকেছি। আর যেখানে অনেকটা রক্ত ছিল সেখানটা খুঁজলে তুমি আমার পায়ের দাগ দেখতেই পেতে না, কারণ সেখানে আমি একবারও যাইনি। তবে আমি যখন বাংলোর দিক থেকে ফিরছিলুম, তখন শত্রুরা অতর্কিতে আমাকে আক্রমণ করে। প্রথমেই বন্দুক ছুঁড়ে আমি তাদের একজনকে মাটিতে পেরে ফেলি বটে, কিন্তু পর মুহূর্তে তাদের বন্দুকের একটা গুলি আমার টুপি ভেদ করে মাথার খানিকটা ছাল তুলে নিয়ে বেরিয়ে যায়। আমি তৎক্ষণাৎ আত্মরক্ষার জন্য মাটিতে আছড়ে পড়ে চির পুরাতন কৌশল অর্থাৎ মৃত্যুর ভান করলুম। তারপর 10-11 জন লোক আমার কাছে ছুটে এলো। আমার জামা হাতড়ে সেলাই করা পকেট কেটে সোনার চাকতিখানা বার করে নিলে। এমন সময় তোমাদের পায়ের শব্দ পেয়ে তারা তাদের মৃত বা আহত সঙ্গীকে মাটি থেকে তুলে নিয়ে পালিয়ে গেল। আমিও উঠে জঙ্গলের ভেতরে অদৃশ্য হলুম। কেন? আমি জানতুম তোমরা এই মন্দিরের দিকে আসবেই, আর শত্রুরা তোমাদের পিছু নেবে, কারণ চাবি তারা পায়নি।
স্থির করলাম আমিও লুকিয়ে তাদের ওপরে পাহারা দেব, যাতে তারা তোমাদের কোনো অনিষ্ট করতে না পারে। তারা জানে আমি বেঁচে নেই, সুতরাং আমি যে তাদের পিছু নিয়েছি এ সন্দেহ তারা করবে না। তোমাদের সঙ্গে থাকলে আমার এ সুবিধা হতো না। আমিও জানতে পারতুম না যে রাতের আঁধারে বনে বাজারে বিপদ আসবে কোন দিক থেকে। এতক্ষণে বুঝলুম চ্যানের হাত থেকে কে আমাকে বাঁচিয়েছে। হ্যাঁ, ওঙ্কার ধামে চ্যান যখন তোমার গলা টিপে ধরে, আমি ছুটে গিয়ে বন্দুকের পুঁদোর বাড়ি তার মাথায় মারি। সে তখন ছোড়া বার করে আমাকে আক্রমণ করতে আসে। আমি জুজুৎসুর প্যাঁচ কষতেই সে জমি আশ্রয় করলে, আর করবার সময় চ্যানের নিজেরই ধারালো ছোড়ায় তার বাঁ হাতের একটা আঙুল গেল উড়ে। সেই সময়ই তার কাছ থেকে সোনার চাকতিখানা আমি আবার কেড়ে নিই। চ্যান বেগতিক দেখে চম্পট দেয়। সোনার চাকতি তোমাদের দরকার হবে বুঝে সেখানা তোমার বুকের ওপর রেখে আমিও অদৃশ্য হই। আমি জানতুম তোমাদের দলের কেউ না কেউ সেখানা দেখতে পাবেই। কিন্তু জয়ন্ত, তুমি কি না খেয়ে আছো? মোটেই না। এখানকার নদী জলহীন বা গাছ ফলহীন নয়। হ্যাঁ, ভালো কথা। এইবার আমার একটা জিজ্ঞাসা আছে। সেই মাঠে শত্রুদের গতিরোধ করবার বুদ্ধি তোমাদের কার মাথায় প্রথমে আসে? হ্যাঁ, প্রস্তাব করেছিলাম আমি, আর সমর্থন করেছিলেন সুন্দরবাবু। বাহ, চমৎকার! মানিক, তুমি যে চাল চেলেছ তা অতুলনীয়। এই এক চালেই তোমরা নিরাপদ হয়েছ। আমিও তারপরেই তোমাদের চেয়েও দ্রুত পদে এগিয়ে এই মন্দিরে এসে গা ঢাকা দিয়েছিলাম। সুন্দরবাবু অপ্রসন্ন মুখে বললেন, বেশ করেছিলে, কিন্তু আমাদের ভয় দেখাচ্ছিলে কেন? মোটেই ভয় দেখাইনি। আপনার ছেলে মানুষই ভয় দেখে আমি হাসি চাপতে গিয়েও পারলুম না, আর তাই শুনেই আপনি একেবারে খেপে গেলেন। খামোখা খেপিনি। পাথরের বুদ্ধ জ্যান্ত হলে কে না। মূর্তিটাই নড়বড়ে। কতকালের পুরনো ভাঙা মূর্তি, হাত দিলেই নড়ে। বিশ্বাস না হয় আপনিও একবার হাত দিয়ে ঠেলে দেখুন না। না, আমি হাত দিয়ে ঠেলে দেখতে চাই না। আমি এখান থেকে পালাতে চাই। সে কি, এখনই পালাবেন কোথায়? এখনো যে পদ্মরাগ বুদ্ধ লাভ হয়নি। সে লাভের আশায় গয়া, সে নকশার কোনো মানে হয় না। এখানে লাভে ব্যাং অপচয়ে ঠ্যাং করেই আমাদের মুখ শুকিয়ে ঘর পানে ফিরতে হবে। সুন্দরবাবু, নকশার মানে আমি বুঝেছি বলেই কলকাতা থেকে এত দূরে ছুটে এসেছি। অমলবাবু সবিস্ময়ে বললেন, নকশার মানে বুঝেই আপনি এখানে এসেছেন? হ্যাঁ অমলবাবু, কলকাতাতেই যখন আমি আপনার মুখে শুনলুম যে নকশায় সিঁড়ি আছে, অথচ বেদির গা বেয়ে কোনো সিঁড়ি আপনি দেখেননি, তখনই আর অর্থ বোঝার চেষ্টা করেছিলুম। এখন দেখা যাক আমার আন্দাজ ঠিক কিনা। ওহে হাতি সিং, তোমার লোকজন নিয়ে মন্দিরের ভেতরে এসো। বড় অন্ধকার, আগে আলোগুলো জ্বালো। হাতি সিং সদল বলে ভিতরে এলো। 4টে পেট্রোলের লণ্ঠন জ্বালা হলো। এই প্রাচীন মন্দির হয়তো রাত্রে কখনো এত উজ্জ্বল আলো দেখবার সৌভাগ্য লাভ করেনি। সুন্দরবাবু হাঁফ ছেড়ে বললেন, আরও দেখে ধরে প্রাণ এলো। এখন দেখছি বাইরেই অন্ধকার। আমি আর বাইরে পা বাড়াচ্ছি না। বেদিটা এখানে এসেই আমি দেখে নিয়েছি। মানিক, তুমি যদি বন্দুকের কুঁদো দিয়ে ঘা মেরে পরীক্ষা করতে, তাহলে বেদিটা যে ফাঁপা এটা বুঝতে তোমার কোনোই কষ্ট হতো না। হাতি সিং, তোমার লোকজনদের কুরুল নিয়ে এই বেদিটা ভেঙে ফেলতে বলো। হাতি সিংহের অনুচরেরা তখনই বেদি ধ্বংসে প্রবৃত্ত হল। অন্য সকলে বিপুল কৌতূহলে আগ্রহদীপ্ত চোখে তাদের কাণ্ড দেখতে লাগলো। পাথরের বেদি যখন ফাঁপা, তখন ভেতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কুড়ুলের পর কুড়ুলের ঘা, অতি নিস্তব্ধ মন্দির ঘন ঘন শব্দে পরিপূর্ণ হয়ে যেন গমগম করে উঠল। শব্দে চোটে সেই নড়বড়ে বুদ্ধমূর্তি আবার কাঁপতে শুরু করেছে দেখে সুন্দরবাবুর গায়ে কাঁটা দিলে। বেদিটা গাঁথা ছিল কয়েকখানা বড় বড় পাথর দিয়ে। এক একখানা পাথর সরানো হয়, আর বেদির ফাঁকা কিন্তু অন্ধকার ভরা গর্ভ ক্রমেই বড় হয়ে উঠছে। জয়ন্ত বললে, ব্যাস, আর পাথর সরাতে হবে না। হাতি সিং, একটা লণ্ঠন উঁচু করে তুলে ধরো তো। হাতি সিং ভাঙা বেদির গর্তের উপরে একটা হাজারবাতি লণ্ঠন তুলে ধরলে। উঁকি মেরে দেখা গেল গর্তের ভিতর দিয়ে একসার পাথরের সিঁড়ি নিচের দিকে সোজা নেমে গিয়েছে। জয়ন্ত উৎফুল্ল কণ্ঠে বললে, এখন বুঝতে পারছো তো মানিক,
যে রহস্য চোখে দেখা যায় না, সোনার চাকতির নকশা তাই এঁকে রেখেছে। আমি গোড়াতেই এটা বুঝতে পেরেছিলাম। নকশা যদি বাজে হতো তাহলে অত সাবধানে, অত গোপনে, অত যত্ন করে বুদ্ধমূর্তির মধ্যে রক্ষা করা হতো না। পদ্মরাগ বুদ্ধকে যদি প্রণাম করতে চাও তাহলে আমার সঙ্গে এই সিঁড়ি দিয়ে নিচে নামবে চলো। অমলবাবু অভিভূত কণ্ঠে বললেন, জয়ন্ত বাবু, আশ্চর্য আপনার বুদ্ধি। বুদ্ধি হচ্ছে স্বাভাবিক, তা আশ্চর্য নয়। সব মানুষ যে তা ব্যবহার করতে পারে না, এইটাই হচ্ছে আশ্চর্য। সুন্দরবাবু খুঁতখুত করতে করতে বললেন, তাই তো, এ যে আবার নতুন বিপদ দেখছি। এই পাতালের ভিতর ঢুকলে আবার বেরোতে পারবো তো? ওখানে কোন ভয়ঙ্কর ওঁত পেতে আছে কে তা জানে। তাহলে আমরা নিচে নামি, আপনি এইখানে বসে বিশ্রাম করুন। একলা? বাপরে, তাও কি হয়? পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। আমি তোমাদের সঙ্গে সঙ্গেই থাকবো, যা থাকে কপালে। আমাদের সঙ্গে 8টা পেট্রোলের লণ্ঠন আছে, সবগুলোই জেলে ফেলো। পাতালের অন্ধকারে যত আলো তত ভালো। সামনে, মাঝখানে, পিছনে প্রদীপ্ত লণ্ঠন নিয়ে সকলে একে একে সেই নিম্নগামী সোপান শ্রেণী দিয়ে নামতে লাগল। পরে পরে 20টি ধাপ নেমে সিঁড়ি শেষ হলো। তারপর দেখা গেল একটি সমতল পথ সোজা এগিয়ে দূরের অন্ধকারের ভিতরে হারিয়ে গিয়েছে। পথটাও পাথরে বাঁধানো এবং নিতান্ত অপ্রশস্ত নয়। 3 জন লোক পাশাপাশি চলতে পারে। গুহাপথের সেই যুগে যুগে সঞ্চিত নিবিড় তিমির সহসা আজ আলোর আঘাতে যেন মৌন চিৎকারে আর্তনাদ করে পায়ে পায়ে দূরে সরে যেতে লাগলো সভয়ে। সেখানকার বহুকালব্যাপী নিদ্রিত স্তব্ধতাও আজ এতগুলো আধুনিক জুতোর খটখট শব্দে যেন অত্যন্ত যাতনায় ধরফর করতে করতে মরে গেল। সুন্দরবাবু সংকুচিত সন্দেহে গুহাপথের বদ্ধ হাওয়া সশব্দে শুঁকতে শুঁকতে বললেন, আলিপুরের চিড়িয়াখানায় গিয়ে যে গন্ধ পাই, এখানেও আমি যেন সেই রকম দুর্গন্ধই পাচ্ছি। এই গুহাপথ কতকাল বন্ধ আছে তা কে জানে। হয়তো আপনি বিষাক্ত বাষ্পের গন্ধ পাচ্ছেন। উহু, এ বাষ্প টাষ্পর গন্ধ নয়। তাহলে এটা বোধ হয় ভূতের গায়ের দুর্গন্ধ। ঠাট্টা করো না মানি, ওরকম ঠাট্টা আমি পছন্দ করি না। এখানে যে ভূত নেই তা কি করে জানলে? ভূতের পক্ষে এটা হচ্ছে অতি মনোরম স্থান। আলো নেই, হাওয়া নেই, শব্দ নেই। এখানে থাকবে না তো ভূত কোথায় থাকবে? মানিক আবার টিপ্পনি কাটলে, কেন? আপনার মাথার ভিতরে। আপনার মাথাটি হচ্ছে ভূতের স্বদেশ, ওখানে নিত্য নতুন ভূতের জন্ম হয়। জয়ন্ত সর্বাগ্রে যাচ্ছিল। হঠাৎ সে দাঁড়িয়ে পড়ে গম্ভীর স্বরে বললে, সাবধান, আর কেউ এগিয়ে না। প্রত্যেকেই সচমকে থমকে দাঁড়িয়ে পড়ল। কেবল সুন্দরবাবু পায়ে পায়ে পিছু হটতে লাগলেন এবং একেবারে সকলের পিছনে না গিয়ে আর থামলেন না। কি ব্যাপার জয়ন্ত? কিরকম একটা শব্দ শোনা যাচ্ছে। মানিক কান পেতে শুনতে লাগলো। হ্যাঁ, একটা অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে বটে, কেবল অদ্ভুত নয়, ভয়াবহ। হ্যাঁ, একটা শব্দ। ওটা কিসের শব্দ জয়ন্ত? ঠিক বুঝতে পারছি না। পাথরের ওপর দিয়ে কারা যেন অনেকগুলো বস্তা টেনে নিয়ে যাচ্ছে। না, যাচ্ছে নয়, টানতে টানতে আমাদের দিকেই এগিয়ে আসছে। সুন্দরবাবু মাথার ঘাম মুছতে মুছতে কাতরভাবে মনে মনে বললেন, হা ভগবান, এই ডান পিঠে ছোড়াগুলোর সঙ্গে এদেশে এসে কি ভুলই করেছি। আর কি দেশে ফিরতে পারবো? একটা অজ্ঞাত অপার্থিব বিপদের আশঙ্কায় সকলের হৃদয় পরিপূর্ণ হয়ে উঠল। এতকালের বদ্ধ আলোহারা বায়ুহারা সুরঙ্গ পথ, সমাধির চেয়েও যা সুরক্ষিত ও সুদূর্গম, তার মধ্যে বস্তা টেনে শব্দের সৃষ্টি করছে কে বা কারা? আর এদিকেই বা এগিয়ে আসছে কেন? যার মধ্যে জীবন্ত জীবের আবির্ভাব অসম্ভব, সেখানে এই কি অভাবিত ব্যাপার? জয়ন্ত চুপি চুপি বললে, মানিক, ব্যাপার বড় সুবিধের নয়, বন্দুক তৈরি রাখো। সুরঙ্গ পথের ভিতরে তার চুপি চুপি কথাই শোনালো চিৎকারের মতো। হ্যাঁ, বন্দুকই তৈরি রাখবে বটে।
এই পাতালপুরে কোন কুম্ভকর্ণের বেটা কত শত বৎসর ধরে ঘুমিয়েছিল, মজার মজার স্বপ্ন দেখে আরাম করছিল, এখন অসময়ে এখানে অনধিকার প্রবেশ করে আমরা তার ঘুম ভাঙিয়ে দিলাম। বন্দুক ছুড়ে করব কি? বন্দুকের গুলিও তো হজমি গুলির মতো কপ কপ করে গিলে ফেলবে। জয়ন্ত ও মানিক কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল। বস্তা টানার মতো শব্দ ক্রমেই বেড়ে উঠেছে। সেই সঙ্গে আরও একটা বেয়ারা আওয়াজ শোনা যেতে লাগলো। কে যেন মাটির উপরে দুমদুম করে খুব ভারী ভারী জিনিস আছড়ে ফেলছে অত্যন্ত অধীরভাবে। জয়ন্ত এসব শব্দের হদিশ খুঁজে পেলেন না। এ যেন কার আস্ফালনের শব্দ। অমলবাবু রুদ্ধশ্বাসে বললেন, জয়ন্তবাবু, সেকালে গুপ্তধন রক্ষা করবার জন্য জক রাখা হতো বলে প্রবাদ শুনেছি। তা কি তবে সত্য? যে আসছে সে কি জক? পদ্মরাগ বুদ্ধ হচ্ছেন অহিংসার দেবতা। এখানে জক রাখা মানে একটি জীবের প্রাণ বধ করা। কোনো বৌদ্ধ পুরোহিত সে মহাপাপ করতে পারেন না। জকের কথা সত্যি কিনা জানি না, সত্য না হয় সম্ভব, তবে সত্য হলেও এখানে জক কেউ রাখেনি। তবে ও কে আসছে? ভগবান জানেন। এইবার ভীষণ একটা গর্জন শোনা গেল। বদ্ধ সুরঙ্গের আবহাওয়ায় বিকৃত হয়ে সেই ভয়াবহ ধ্বনি এমন অদ্ভুত শোনালো যে সেটা কিসের গর্জন কিছুই বোঝা গেল না। সুন্দরবাবু হাল ছেড়ে হাঁপাতে হাঁপাতে বললেন, ক্রমাগত চমকে চমকে আজ মারা পড়বো নাকি? আমার আর সহ্য হচ্ছে না। চললুম আমি ওপরে। এর চেয়ে ওপরের অন্ধকারে বসে ভয় পাওয়া ভালো, বনের বাঘ ভাল্লুকের পেটে যাওয়া ভালো। তিনি সুরঙ্গ মুখের দিকে ছোঁচা দৌড় মারলেন। সুরঙ্গ পথের অনেক দূরে, যেখানকার নীরের অন্ধকারের গায়ে ঠেকে লণ্ঠনের আলো ব্যর্থ হয়ে যাচ্ছে, সেইখানে ফুটে উঠল বিদ্যুৎ খণ্ডের মতো দুটো জ্বলন্ত চোখ। সে বিচিত্র চোখ নিষ্পলক, তার আগুন একবারও নিচ্ছে না। জয়ন্ত বললে, আজ আর গোয়ার তুমি করা নয় মানিক, আজ আমাদের ফিরতেই হবে। এখনও সময় আছে। সকলে মিলে পরামর্শ করে কাল সকালে আবার ফিরে আসা যাবে। চলো আমরা বাইরে যাই। কিন্তু ওটা কিসের শব্দ, আর ওইটা কার গর্জন, কার চোখ, কিছুই তো বোঝা গেল না। বুঝতে গেলে প্রাণ দিতে হয়। শিগগির ওপরে চলো। সকলে দ্রুত পদে উপরে উঠে দেখলে ভাঙা বেদির গায়ে হেলান দিয়ে মরার মতো হলদে মুখে সুন্দরবাবু চুপ করে বসে আছেন। সুন্দরবাবু, আজ আপনারই জয় জয়কার। পলায়নে আপনিই হয়েছেন আমাদের পথপ্রদর্শক। সুন্দরবাবুর তখন উত্তর দেবারও শক্তি ছিল না। আমাদের এখানে থাকাও নিরাপদ নয়। সুরঙ্গের মুখ খোলা, দপদপে চোখ দিয়ে যে আমাদেরকে দেখেছে সে এখানেও খুঁজতে আসতে পারে। চলো আমরা মন্দিরের পেছনে বনের ভেতরে যাই। আজকের রাতটা গাছের ওপরে উঠেই কাটাতে হবে। তার চেয়ে পাথরগুলো আবার যথাস্থানে রেখে গর্ত আবার বন্ধ করে দিলে কি হয় না? না, পাথর তো এখন আর গেঁথে দেওয়া সম্ভব নয়। সুরঙ্গে যার সাড়া পেয়েছি তার আকার নিশ্চয়ই অসাধারণ। ওই আলগা পাথরগুলো তার এক ধাক্কায় হুড়মুড় করে ঠিকরে পড়বে। সুন্দরবাবু এতক্ষণে ভাষা পেয়ে বললেন, জয়ন্তর প্রস্তাবই যুক্তিসঙ্গত। পথ খোলা পেলে ও দানবটা হয়তো গর্ত ছেড়ে বাইরে বেরিয়ে যেতেও পারে। ভগবান করুন আপনার অনুমানই যেন সত্য হয়। ও পাপ বিদেয় হলে তো সব ল্যাঠা চুকেই যায়। সুরঙ্গের গর্ত ভেদ করে আবার একটা বুকের রক্ত ঠান্ডা করা গভীর গর্জন বাইরে ছুটে এলো। সে গর্জনের সঙ্গে জড়ানো রয়েছে যেন বিষম ক্রোধ ও বিপুল ক্ষুধার ভাব, যেন আসন্ন মৃত্যুর গর্জন। শুনলেই বুকের ভিতরে জীবনের স্পন্দন স্তম্ভিত হয়ে যায়। জয়ন্ত সচকিত কণ্ঠে বললে, সে আসছে, সে আসছে। তোলো সব তল্পিতল্পা ছোট বনের দিকে। রাত তখন বেশি নয়, কিন্তু এরই মধ্যে বনবাসিনী নিশীথিনীর নিদুতি মন্ত্রে চতুর্দিকের নির্জনতা যেন আচ্ছন্ন হয়ে পড়েছে। আকাশে চাঁদ নেই, অন্ধকারের সাম্রাজ্য আজ অপ্রতিহত। বাতাস যেন কাঁদতে কাঁদতে বয়ে আনছে দূর বনের আর্তধ্বনি। মন্দিরের পিছনে একটা ছোট মাঠ, তারপর আবার অরণ্য। সেই দিকে এগোতে এগোতে জয়ন্ত বললে, মানিক, ভাগ্যিস বুদ্ধি করে সঙ্গে বিষাক্ত বাষ্পের বোমা এনেছিলুম। কেন বলো দেখি? কাল সকালে সুরঙ্গের মধ্যেই বোমা ছুঁড়ে দেখব কোনো ফল হয় কিনা। আর যদি ফল না হয়, যদি ওটা কোনো জীব না হয়? মানে? কেন?
ওটা কোনো ভৌতিক কাণ্ড হওয়া কি অসম্ভব? মানিক, শেষটা তুমিও কি সুন্দরবাবুর দলে ফিরতে চাও? ওই সুড়ঙ্গের মধ্যে পৃথিবীর কোনো জীব বাঁচতে পারে? না পারাই স্বাভাবিক, কিন্তু ও যে পেরেছে হয়তো তারও এমন কোনো স্বাভাবিক কারণ আছে যা আমাদের অজানা। ভূতের কথা মনেও এনো না মানিক। ভূতের গল্প পড়তে ভালো লাগে কারণ অসম্ভবের দিকে মানুষের টান থাকে, কিন্তু ভূত নেই। বোধহয় তখন শেষ রাত, আকাশে চাঁদের আভাস জেগেছে মাত্র। গাছের উপরে সকলে বসেছিল অর্ধনিদ্রিত ও অর্ধজাগ্রত অবস্থায়, কিন্তু তা সত্ত্বেও সুন্দরবাবুর নাসিকা রাত্রির স্তব্ধতা দূর করবার জন্যে কম চেষ্টা করছিল না। এমনকি মানিকের মত হচ্ছে তার নাকের ডাকাডাকিতে ভয় পেয়ে সে গাছের সব পাখি ও বানর তো দূরের কথা, এমনকি ভূত পেতনিরাও নাকি অন্য গাছের সন্ধানে পালিয়ে গিয়ে হাঁপ ছেড়ে বেঁচেছে। আচম্বিতে দুবার বন্দুকের শব্দে সকলের তন্দ্রা গেল ছুটে। সুন্দরবাবু বেজায় চমকে বিনা বাক্য ব্যয়ে ঝুপ করে ডাল থেকে পড়ে গেলেন, কিন্তু তিনি বিলক্ষণ হুঁশিয়ার ব্যক্তি বলে ধরাতলে অবতীর্ণ হবার আগেই খপ করে আরেকটা ডাল ধরে ফেলে শূন্যে দুলতে ও ঝুলতে লাগলেন। রাতের মর্ম ভেদ করে নানা কণ্ঠের চিৎকার ও আর্তনাদ দূর থেকে ভেসে এলো। কারা যেন ভয়ানক আতঙ্কে চিৎকার করছে এবং দারুণ যাতনায় কাঁদছে। জয়ন্ত, জয়ন্ত! কি মানিক? শুনতে পাচ্ছ? আমাদের এখন কি করা উচিত? চুপ করে এইখানে বসে থাকা উচিত। এ অরণ্য এখন মৃত্যুর রাজ্য, নিচে নামলেই মরব। কিন্তু কিসের গোলমাল? কাল সকালে বুঝতে পারবো। এখন আর কথা কইও না, কথা কইলেই হয়তো বিপদকে ডেকে আনা হবে। নিচের ডাল থেকে করুণ স্বরে শোনা গেল, কিন্তু আমাকে যে কথা কইতেই হবে। গাছের ডাল ধরে আমি ঝুলছি, তোমরা সাহায্য না করলে আমি আর বেশিক্ষণ পারবো না। অমলবাবুর সঙ্গে মানিক কোনো রকমে ডাল বেয়ে সুন্দরবাবুর কাছে অর্থাৎ মাথার উপরে গিয়ে হাজির হলো। মানিক বললে, বৈজ্ঞানিকের মতে আমাদের পূর্বপুরুষরা গাছের ডাল ধরে ঝুলতে পারতেন। সেই অভ্যাস ভুলে গিয়ে আপনি ভালো করেননি সুন্দরবাবু। ডাল ধরে ঝুলতে ঝুলতে সুন্দরবাবু বললেন, মানিক, তোমার ঠাট্টা শুনলে অঙ্গ জ্বলে যায়। নাও, এখন আমাকে টেনে তুলবে না বচন শোনাবে? উপর থেকে জয়ন্তের বিরক্ত ও গম্ভীর স্বর শোনা গেল। ফের কথা কয়। দূরের কোনো গোলমালা শোনা যায় না। শব্দগুলো যেন স্তব্ধতা সাগরের মধ্যেই কয়েক খণ্ড ইষ্টকের মতো পড়েই ডুবে কোথায় তলিয়ে গেল। এখন শুধু কালো রাত করছে থমথম, মুখর ঝিল্লি করছে ঝিমঝিম, বনের গাছ করছে মরমর, এবং ম্লান খণ্ড চাঁদ নিবু নিবু চোখে করছে উষার কোলে মৃত্যুর অপেক্ষা। গাছে গাছে পাখির দল বনভূমির সবুজ জগতে দিকে দিকে উচ্ছ্বসিত আনন্দে রটিয়ে দিলে, জাগো লতা পাতা, জাগো ফল ফুল, জাগো অলি প্রজাপতি। পূর্বের শোভাযাত্রায় দিবারানীর সোনার মুকুট দেখা দিয়েছে। জাগো সবাই। সকালের প্রথম আলো কি শান্তিময়, সকালের নতুন বাতাস কি মিষ্টি। এই পৃথিবীতে কখনো যে কালো কুৎসিত ভয়ময় রাত ছিল তার কথা যেন মনেও পড়ে না। সকলে একে একে গাছ ছেড়ে আবার মাটি মায়ের কোল পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলে। সুন্দরবাবু বললেন, আগে স্টোভে চড়িয়ে দাও চায়ের কেটলি। কি জানি বাবা, যে জায়গায় যাচ্ছি জীবনে হয়তো আর চা খেতে হবে না। ওহে, এয়ারটাইট টিনে তোমরা রসগোল্লা আর সন্দেশ এনেছিলে না? ক্ষমা ঘৃণা করে গোটা 10-12 আমার দিকে ছুঁড়ে মেরো। জয়ন্ত বললে, ঠিক কথা, আমি সুন্দরবাবুকে সমর্থন করি। ভালো ব্রেকফাস্ট মানুষের সাহস আর শক্তিকে দুগুণ করে তোলে। মানিক, নিয়ে এসো রসগোল্লা সন্দেশের টিন। জয়ন্তের কাঁধে হাত রেখে সুন্দরবাবু বললেন, জয়ন্ত ভায়া, এই জন্যই তো তোমার সঙ্গে আমার বেশি ভাব। খাওয়া দাওয়ার ব্যাপারে তোমার মতো মনের মানুষ দুর্লভ। প্রাতরাশ শেষ করে সকলে আবার ভাঙা মন্দিরের দিকে অগ্রসর হলো। সুন্দরবাবু আকাশ বাতাস কাঁপিয়ে বার কয়েক দুর্গা দুর্গা বলে চেঁচিয়ে নিলেন। সুন্দরবাবু, শ্রী দুর্গার কান দুটি কালা নয়, অমন বিকট স্বরে না চেঁচালেও তিনি শুনতে পাবেন। এই ঠাট্টা শুরু হলো তো। আচ্ছা মানিক,
তুমি আমার পিছনে এত লাগো কেন বলো দেখি? মানিক মুচকি হেসে বললে, না, আপনাকে বেশি ভালোবাসি কি না। জয়ন্ত তার প্রিয় বাঁশির বাঁশিটি বের করেছে এবং ভৈরবী রাগিনীর লীলায় প্রভাতকে আরো সুন্দর করে তুলে মাঠের উপর দিয়ে সবার আগে এগিয়ে চলেছে। মাঠে ফুটেছে অজস্র ঘাসের ফুল, কেউ সাদা কেউ হলদে। আশেপাশে ঘুরে ফিরে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে খুব ছোট জাতের একরকম প্রজাপতি। মাঝে মাঝে তাদের কাছে বাহাদুরি নেবার মতলবে গঙ্গা ফড়িং হাই জাম্পের নানা কায়দা দেখাচ্ছে। মাঠ পার হয়ে বাঁশি বাজাতে বাজাতে জয়ন্ত মন্দিরের দরজার উপরে উঠল। বাঁশিতে বাজছিল তখন কোনো গানের অন্তরা, কিন্তু হঠাৎ তার সুর বোবা হয়ে গেল একেবারে। মানিক দূর থেকেই লক্ষ্য করলে জয়ন্ত বাঁশিটি তাড়াতাড়ি পকেটে পুরে পিঠে বাঁধা বন্দুকটা নামিয়ে নিলে। দেখেই সে ঝড়ের বেগে ছুটল। সুন্দরবাবু বুঝলেন আবার কোনো অঘটন ঘটেছে। একটা দুঃখের নিঃশ্বাস ফেলে সঙ্গীদের দিকে ফিরে বললেন, তোমরাও ছুটে এসো। বলেই তিনি দৌড়তে লাগলেন। অমলবাবু একান্ত নাচারের মতন বললেন, হে ভগবান, আবার কি হলো? আর যে পারি না। মন্দিরের দরজার কাছে দাঁড়িয়ে সকলে যে বিভৎস দৃশ্য দেখলে ভাষায় তা ঠিকমতো বর্ণনা করা অসম্ভব। মন্দিরের মেঝের উপরে অনেকখানি জায়গা জুড়ে পড়ে রয়েছে বিরাট এক অজগর সাপ। এত বড় অজগর দেখা যায় না বললেই চলে। লম্বায় সে হয়তো 30 ফুটের কম হবে না এবং দেহ তার অসম্ভব রকম মোটা। কিন্তু এই ভয়াবহ দৃশ্য অধিকতর ভয়ঙ্কর হয়ে উঠেছে আরেক অভাবিত কারণে। অজগরের বিপুল কুণ্ডলীর ভিতরে প্রায় রক্তাক্ত মাংসপিণ্ডে পরিণত হয়েছে দুটো মানুষের মৃতদেহ। তৃতীয় একটা দেহ অজগরের ল্যাজের কাছে মেঝের উপরে হাত পা ছড়িয়ে আড়ষ্ট হয়ে আছে। তার মাথাটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে এবং তার পাশে পড়ে রয়েছে একটা ভাঙা বন্দুক। অজগরটাও বেঁচে নেই, তারও মাথা ভেঙে গুঁড়ো হয়ে গেছে। মন্দিরের ভিতরে যেদিকে তাকানো যায় সেই দিকে রক্ত আর রক্ত। কোথাও পড়ে আছে চাপ চাপ রক্ত, কোথাও আঁকামাকা রক্তের ধারা। রক্তের ফিনকি মন্দিরের দেয়ালেও গিয়ে লেগেছে। এত রক্ত অমলবাবু এক জায়গায় কখনো দেখেননি। তার মাথা ঘুরে গেল। প্রায় অজ্ঞানের মতো তিনি ধপাস করে বসে পড়লেন। অনেকক্ষণ স্তম্ভিতের মতন দাঁড়িয়ে থাকবার পর জয়ন্ত ভারাক্রান্ত কণ্ঠে বললে, তাহলে কাল আমরা এই অভাগাদেরই আর্তনাদ শুনেছিলাম। তাছাড়া আর কি? কিন্তু কে এরা? বুঝতে পারছেন না? এরা যে আমাদেরই বন্ধু। আপনাদের গুলি খেয়েও এদের আশ মেটেনি। পদ্মরাগ বুদ্ধের ওপর এদের এত ভক্তি যে আমরা কি করছি দেখবার জন্যে রাত্রে মন্দিরে এসে ঢুকেছিল। অমলবাবু ক্ষীণ কণ্ঠে বললেন, আমি চ্যান আর ইনকে চিনতে পেরেছি। বন্দুকের পাশের লোকটা হচ্ছে ইন, আর অজগরের কুণ্ডলীর ভিতরে মুখ খিচিয়ে রয়েছে চ্যান। অন্য লোকটাকে চিনি না। সমস্ত ব্যাপারটাই বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। সাপ কখনো গর্ত খোঁড়ে না, অন্য জীবের খোঁড়া গর্তে সে আশ্রয় নেয়। কোনো জন্তু উপর থেকে গর্ত খুঁড়ে পদ্মরাগ বুদ্ধের সুরঙ্গে গিয়ে আশ্রয় নিয়েছিল। অজগর মহাপ্রভু সেই গর্ত দিয়ে ভেতরে ঢুকে তাকে ফলার করেন এবং তারপর থেকে মনের সুখে সুরঙ্গেই বাস করতে থাকেন। কাল রাত্রে উনি আমাদেরও ফলার করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা আত্মত্যাগে রাজি না হওয়াতে উনি বেরিয়ে এসে আমাদের অভদ্রতায় অত্যন্ত বিরক্ত আর ক্রুদ্ধ হয়ে মন্দিরের ভেতরেই বেরিয়ে বেড়াচ্ছিলেন বা কোনো কোণ বেছে নিয়ে কুণ্ডলী পাকিয়ে শুয়েছিলেন। তারপর তখন চ্যান আর ইন কোম্পানির রঙ্গালয়ে প্রবেশ। তাদের চোখ তখন আমাদের জন্যই ব্যস্ত। অজগরকে তারা দেখতেই পায়নি, কিন্তু অজগর তাদের দেখেই আক্রমণ করলে। চ্যান আর তার এক সঙ্গী প্রথম আক্রমণেই তার কুণ্ডলীর ভেতরে ধরা পড়ল। ইনের হাতে ছিল বন্দুক। সে অব্যর্থ লক্ষ্যে অজগরের মাথা টিপ করে দুবার বন্দুক ছুঁড়লে। সঙ্গে সঙ্গে অজগরের বিষম ল্যাজের ঝাপটায় তার মাথা আর হাতের বন্দুক গেল গুঁড়িয়ে। বাকি যারা ছিল তারা করলে সবেগে পলায়ন। ব্যাপারটা বোধহয় অনেকটা এইরকমই হয়েছিল। অর্থাৎ আমাদের মানুষ শত্রুর দল নিজেরাই আত্মবলি দিয়ে আমাদের অজগর শত্রুকে বধ করে আমাদের পথ সাফ করে দিয়েছে। ভগবানকেও ধন্যবাদ, চ্যান অ্যান্ড ইন কোম্পানিকেও ধন্যবাদ।
আর ধন্যবাদ দিই পদ্মরাগ বুদ্ধদেবকে। তিনি সত্যিই যদি থাকেন তবে আমাদের হস্তগত হলে তিনি বোধ করি খুশিই হবেন। সুন্দরবাবু এতক্ষণ পরে ভরসা করে মন্দিরের ভিতরে এগিয়ে গিয়ে বললেন, ব্যাটা অজগর, তুমি আমাদেরই জলযোগ করবার ফিকিরে ছিলে বটে। বলেই তিনি মৃত অজগরের কুণ্ডলীর উপরে বন্দুক দিয়ে একটা আঘাত করলেন, এবং যেমন আঘাত করা অমনি সঙ্গে সঙ্গে অজগরের মৃতদেহটা কুণ্ডলী পাকিয়ে লাফিয়ে উঠল। সুন্দরবাবু মৃত অজগরের এমন কল্পনাতীত ব্যবহার আশা করেননি। তিনি ভয়ানক ভোরকে হঠাৎ পিছিয়ে আসতে গিয়ে টাল সামলাতে না পেরে মস্ত ব্যায়ামবীরের মতো আশ্চর্য এক ডিগবাজি খেয়ে মেঝের উপরে সশব্দে আছাড় খেয়ে পড়লেন এবং ষাঁড়ের মতো স্বরে চেঁচিয়ে উঠলেন, ওরে বাবারে, অজগরটা এখনো জ্যান্ত আছে যে রে, আমার প্রাণ গেল রে। জয়ন্ত তাড়াতাড়ি সুন্দরবাবুকে অতি অনায়াসে মাটি থেকে শূন্যে তুলে নিয়ে সরে এলো এবং তাকে আবার সোজা করে দাঁড় করিয়ে দিলে। অজগরের দেহটা তখন ফুলে ফুলে উঠছে এবং কুণ্ডলীর পর কুণ্ডলী পাকাচ্ছে। সুন্দরবাবু মহা ভয়ে আরেকবার সেই দিকে তাকিয়েই বেগে পলায়ন করতে উদ্যত হলেন, কিন্তু জয়ন্ত হাত ধরে তাকে টেনে রাখলে। সুন্দরবাবু পাগলের মতন বলে উঠলেন, আমাকে ছেড়ে দাও জয়ন্ত, আমাকে ছেড়ে দাও, আমি অজগরের খোরাক হতে চাই না। জয়ন্ত হেসে বললে, সুন্দরবাবু শান্ত হন। শান্ত হব? জ্যান্ত অজগরের সামনে শান্ত হব? ভয় নেই সুন্দরবাবু, অজগরের প্রাণ না থাকলেও তার দেহ ঘন্টার পর ঘন্টা ধরে নড়ে চড়ে, কুণ্ডলী পাকায়। অবশ্য তখনও ওই কুণ্ডলীর ভেতরে গিয়ে ঢুকলে কোনো জীবেরই রক্ষা নেই, কিন্তু সে আর তেড়ে এসে কাউকে ধরতে পারবে না। সুন্দরবাবু দুই চোখ বিস্ফারিত করে অজগরটার দিকে তাকিয়ে বললেন, বটে বটে বটে, তাহলে আমি আর পালাবো না, কিন্তু আমার ভয়ানক লেগেছে। আমি ডিগবাজি খেয়ে পাথরের মেঝের ওপর আছাড় খেয়েছি। ও জয়ন্ত এক পাশ দিয়ে এগিয়ে ভাঙা বেদির সুরঙ্গ মুখের কাছে গিয়ে প্রসন্ন কণ্ঠে বললে, এখন দূরে যাক সমস্ত দুঃস্বপ্ন, চোখের সামনে জেগে উঠুক পদ্মরাগ বুদ্ধের প্রতিমা। হাতি সিং, সকালেই আবার জ্বালো রাতের আলো, কেননা পাতালে দিনও নেই রাতও নেই, আছে শুধু রন্ধ্রহীন অন্ধকার। হাতি সিংয়ের লোকজনেরা আলো জ্বাললে। সকলে আবার পাতালপুরীর সোপান দিয়ে নিচে নামতে গন্ধের সঙ্গে ঘটল বিচ্ছেদ। সুরঙ্গের সুদূর অন্ধকারের পানে তাকিয়ে সুন্দরবাবুর কানে কানে মানিক বললে, আচ্ছা, অজগরের বিধবা বউ যদি ওখানে থাকে তাহলে আপনি কি করবেন? সুন্দরবাবু চমকে উঠে খুব সন্দেহের সঙ্গে সামনের দিকে চেয়ে বললেন, আমাকে আর নতুন ভয় দেখিও না মানি। অজগরের বিধবা বউয়ের সঙ্গে কারোর দেখা হলো না বটে, কিন্তু নতুন এক নিরাশায় ভেঙে পড়ল সকলের মন। সোজা পথ, কোনো শাখা প্রশাখা নেই, কিন্তু খানিক পরেই পথ গেল ফুরিয়ে। সামনে দাঁড়িয়ে রয়েছে এক নিথর পাথরের দেয়াল। সকলে খানিকক্ষণ হতভম্বের মতো পরস্পরের মুখ চাওয়াচাবি করতে লাগলো। অমলবাবু ভাঙা ভাঙা গলায় বললেন, এই পাথরের দেয়ালে মাথা ঢুকে আনাদের সকল আশার আজ অস্ত হলো। শেষটা যে এই হবে আমি তা জানতুম। পদ্মরাগ বুদ্ধ না অশ্বডিম্ব বুদ্ধ? ধাপ্পা বাবা ধাপ্পা। তাহলে অকারণে এত কষ্ট করে এই সুড়ঙ্গ কাটা হয়েছিল কেন? এ হচ্ছে নাগ রাজ্য। নাগ ছিল এখানকার প্রতীক। ওঙ্কারধামের ভাস্কর্যে সর্বত্রই তাই নাগমূর্তির ছড়াছড়ি। ভারতের অনেক তীর্থক্ষেত্রে এমন পবিত্র কুমির পোষা হয়। বাংলাদেশে যেমন বাস্তুসাপকে ঠাঁই দেওয়া হয়, এই মন্দিরেও তেমনি সুড়ঙ্গ কেটে পবিত্র অজগরকে রাখা হয়েছিল। জয়ন্ত ভাবতে ভাবতে মাথা নেড়ে বললে, আপনার যুক্তি মনে লাগছে না। যে অজগরকে মনে করা হয় পবিত্র, ভক্তরা সুরঙ্গের মুখ বন্ধ করে তাকে কখনো কবর দিয়ে জ্যান্ত মারবার ব্যবস্থা করতে পারে না। আমার মনে একটা সন্দেহ জাগছে। হাতি সিং, তোমার লোকজনদের এগিয়ে আসতে বলো, ভেঙে ফেলুক তারা এই পাথরের দেওয়াল। দেখা যাক দেওয়ালের উপাশে কি আছে। বলেই সে রূপোর শামুকের নস্যিদানি বার করে ঘন ঘন নস্যি নিতে লাগলো।
মানিক জানত জয়ন্ত খুশি হলে নস্যি না নিয়ে পারে না, কিন্তু আপাতত আনন্দের বদলে সে আশঙ্কার কারণে খুঁজে পেল। তাড়াতাড়ি বললে, জয়ন্ত, সেই পুকুরের কথা তোমার মনে আছে তো? পুকুরের কোণ থেকে যে পথটা মন্দিরে গিয়ে পৌঁছেছে, এই সুড়ঙ্গ আছে ঠিক তার নিচে। সুতরাং আমরা এখন হয়তো সেই পুকুরের পাশে বা নিচে এসে দাঁড়িয়েছি। দেওয়াল ভাঙলে সুড়ঙ্গের ভেতর হুড়হুড় করে জল ঢুকতে পারে, তখন আমাদের কি দশা হবে? সব দেওয়াল তো একসঙ্গে ভাঙা হবে না, জল ঢুকলে পালাবার ঢের সময় পাওয়া যাবে। ভাঙো দেওয়াল। দেওয়ালের উপর পড়তে লাগলো কুড়ুলের পর কুড়ুলের ঘা। শক্ত দেওয়াল, সহজে ভাঙা যায় না। অনেক কষ্টে একখানা পাথর সরানো হলো, কিন্তু জল টল কিছুই ভিতরে ঢুকল না। জয়ন্ত সেই ফাঁকটার ভিতরে হাত চালিয়ে অল্পক্ষণ কি অনুভব করলে, তারপর মহা উৎসাহে বলে উঠল, চালাও কুড়ুল, সরাও পাথর। আমার সন্দেহ মিথ্যে নয়, এ সুড়ঙ্গ অকারণে কাটা হয়নি। মানিকও তাড়াতাড়ি সেই ফাঁকের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে সানন্দে চেঁচিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ, দেওয়ালের ওপাশে কাঠের মতো কি একটা হাতে ঠেকছে, বোধহয় দরজা। সুন্দরবাবু বিপুল কৌতূহলে বললেন, বলো কি, দরজা? আলিবাবার 40 দস্যুর রত্নগুহা, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। চলল সমানে কুড়ুলের পর কুড়ুল, খসে পড়ছে, ভেঙে পড়ছে পাথরের পর পাথর। এক একখানা পাথর খসে আর নেচে নেচে ওঠে সকলের প্রাণ। দরজাই বটে, খুব বড় দরজা নয়, ছোট দরজা। 3 ফুটের বেশি উঁচু নয়, কিন্তু বিলক্ষণ মজবুত। আগাগোড়া লোহার কিল মারা, পাথরের চেয়ে কঠিন। আর সেই দরজায় লাগানো রয়েছে একটা পুরনো মস্ত পিতলের কুলুপ। কুলুপের ভেতরে বেশ করে তেল ঢেলে দাও। বহুকাল ও কুলুপে চাবি ঢোকেনি, তেলে না ভিজলে খুলবে না। তেল তো ঢালছো, কিন্তু চাবি কোথায়? আমার কাছে। নিশ্চয়ই সেই চাবিটা ওই কুলুপে লাগবে। জয়ন্ত রূপোর শামুকের নস্যদানি বার করে ঘন ঘন নস্যি নিয়ে বললে, কুলুপটা ভালো করে তেলে ভিজুক। ততক্ষণে আমরা আরেকবার চা তৈরি করলে নিশ্চয়ই কারোর আপত্তি হবে না। সন্দেশ আর রসগোল্লার টিনও আরেকবার বার করলে আপনি কি রাগ করবেন সুন্দরবাবু? সুন্দরবাবু ভুঁড়ির উপরে স্নেহ ভরে হাত বুলোতে বুলোতে একগাল হেসে বললেন, রাগ? আমার এ ভুঁড়ি পর্বত প্রমাণ সন্দেশ রসগোল্লার স্বপ্ন দেখে। এ ভুঁড়ি কখনো পরিপূর্ণ হয় না। বিশ্বাস না হয় আজকেই পরখ করে দেখতে পারো। মানিক সহস্তে দ্বিতীয় দফা চা তৈরি করতে বসল। এইবারে পদ্মরাগ বুদ্ধের সব রহস্য টের পাওয়া যাবে। হ্যাঁ, পদ্মরাগ মণির সঙ্গে বুদ্ধদেবের সম্পর্ক কি, এইবারেই তা জানতে পারব। অবশ্য এটা আমার জানা আছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো পদ্মরাগ মণি ব্রহ্মদেশ ছাড়া আর কোথাও জন্মায় না। পৃথিবীতে সবচেয়ে কঠিন বস্তু হচ্ছে হীরক, তারপরেই পদ্মরাগের স্থান। কিন্তু সমান ওজনের হীরকের চেয়ে পদ্মরাগমণি বেশি মূল্যবান। চায়ের পেয়ালা যখন খালি হলো, সন্দেশ রসগোল্লা যখন ফুরলো, তখন মানিক সগর্বে বার করলে তার পকেটের চাবি, এবং সেই চাবি ঢুকল কুলুপের গর্ভে, এবং একবার ঘোরাতেই কুলুপ গেল খুলে। সমস্ত গুহা চিৎকার শব্দে পরিপূর্ণ করে জয়ন্ত বললে, জয় পদ্মরাগ বুদ্ধের জয়। দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখা গেল ছোট একটি ঘর। তার মেঝে, তার দেয়াল, তার ছাদ সব পাথরে গড়া। সুতীব্র আধুনিক আলোর আঘাতে কতকাল পরে সেখানকার প্রাচীন ও নিবিড় অন্ধকারের মৃত্যু হলো তার হিসেব কেউ জানে না। ঘরে আর কোনো আসবাব নেই, কেবল মাঝখানে রয়েছে কোনো ধাতু দিয়ে গড়া একটি মাঝারি সিন্দুক। জয়ন্ত ঘরের চারিদিকে তাকিয়ে দেখল এবং বলল, মানিক, দেখো, পাথরের ঘর তবু স্যাঁতস্যাঁতে, পাথরের জোরের ভেতর দিয়ে জল গড়াচ্ছে। ব্যাপার কিছু বুঝতে পারছো? পারছি জয়ন্ত,
এই ঘরটা আছে সেই পুকুরের নিচে। এখন এটাও বুঝতে পারছো তো নকশায় পুকুরের পশ্চিম কোণে সেই চিহ্নিত জায়গাটি কেন আঁকা রয়েছে? পুকুরের তলায় এই ঘরটা আছে। মন্দিরগামী রাস্তার তলায় যে সুড়ঙ্গটা আছে, বেদির তলায় সিঁড়ির সার আছে, নকশা দিয়েছে তারই ইঙ্গিত। সাধারণ লোক নকশা দেখলেও কিছু বুঝতে পারতো না, কিন্তু আমরা হচ্ছি অসাধারণের চেয়েও অসাধারণ। কারণ অসাধারণ লোকে নকশার রহস্য বুঝতে পারলেও গুরুদের দরজা ঢাকা পাথরের দেওয়াল দেখে ফিরে যেতে বাধ্য হতো, কিন্তু আমরা ফিরে যাইনি। অতএব অনায়াসেই গর্ব করতে পারি। এখন তোলো এই সিন্দুকের ডালা। সিন্দুকের ডালা তুলেই সকলে বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল। সিন্দুকের ভিতরে লণ্ঠনের আলো পড়বার আগেই তার মধ্য থেকে বেরিয়ে এলো যেন একটা সুতীব্র রক্তজ্যোতির ঝটকা। তারপরেই দেখা গেল টকটকে লাল ও জলজলে পাথরের তৈরি একটি অতি আশ্চর্য ও অতুলনীয় বুদ্ধ মূর্তি। সেখানে কারুকার্যে বিচিত্র সুবৃহৎ স্বর্ণপাত্রে শোয়ানো রয়েছে। মূর্তিটি দৈর্ঘ্যে 1 হাতের কম হবে না। জয়ন্ত বিস্ময় বিহ্বল স্বরে বললে, মূর্তির সর্বাঙ্গ দিয়ে যেন লাল আলো ঠিকরে পড়ছে, চোখে লাগছে ধাঁধা। এই মণিময় মূর্তি না হয়ে যায় না। না, জানি না এর দাম কত কোটি টাকা। মানিক, মানিক, এ কি সত্যি না অসম্ভব স্বপ্ন? মানিক আবেগে নিরুত্তর হয়ে মণিময় দীপ্ত মসৃণ গায়ে হাত বুলিয়ে দেখতে লাগলো। 2 চক্ষু ছানা বড়ার মতন করে সুন্দরবাবু বললেন, পদ্মরাগ মণি কেটে এত বড় মূর্তি তৈরি করা হয়েছে? পদ্মরাগ মণি এত বড় হয়? না সুন্দরবাবু, অনেকগুলো পদ্মরাগ মণি একসঙ্গে জুড়ে শিল্পী এই মূর্তি করেছে। কিন্তু এমনি তার হাতের কায়দা যে কোথাও জোর ধরবার উপায়ই নেই। জয়ন্ত কিছু বললে না। অভিভূত প্রাণে মূর্তিটাকে সযত্নে তুলে সিন্দুকের উপর বসিয়ে দিলে। অপার্থিব আনন্দের মতো গৌর রক্তবর্ণ সেই মহামানব মূর্তির প্রভা যেন আধুনিক সমুজ্জ্বল আলোগুলোকেও লজ্জা দিতে লাগলো। সেই জ্যোতির্ময় মূর্তির সামনে 2 হাত জোড় করে হাঁটু গেড়ে বসে পড়ে অমলবাবু ভক্তি ভরে বলে উঠলেন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের অ্যাডভেঞ্চার পদ্মরাগ বুদ্ধ, 2য় ও অন্তিম পর্ব। কথক শ্রমণ, অমলচন্দ্র সেন রেশ, হাতি সিং ও সুন্দরবাবু হৃদাকাশ, মানিক সৌহার্দ্য, শাব্দিক সম্পাদনা ও আবহ সঙ্গীত হৃদাকাশ। জয়ন্তের ভূমিকায় এবং প্রচারচিত্র প্রস্তুতি ও পর্ব পরিচালনায় আমি অনির্বাণ। আশা করি আমাদের এই বিশেষ নিবেদন আপনাদের ভালো লেগেছে। আগামী দিনে আরও অনেক দুর্ধর্ষ অ্যাডভেঞ্চার নিয়ে ফিরে আসবে জয়ন্ত, মানিক ও সুন্দরবাবু। কিন্তু তার আগে আরও অনেক ভিন্ন স্বাদের গপ্প নিয়ে হাজির হবে টিম গপ্প.বেশি। শুনতে ভুলবেন না। আর পদ্মরাগ বুদ্ধ প্রথম পর্বকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।